আমাদের সেশন সেশন শুরু করব ইনশাআল্লাহ। চমৎকার সেশন হবে, যদিও একটু পরিস্থিতি প্রচন্ড গরম, বিদ্যুতেরও কিছু ইস্যু আছে, তারপরে আশা করা যায় আমরা একটা চমৎকার সেশন করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমাদের সেশন হবে গ্রামার ফর আইএলটিএস, এই টাইপের একটা বিষয়ের উপরে। আইএলটিএস প্রস্তুতিতে গ্রামার কিভাবে কাজে লাগে এই বিষয়টা ইনশাআল্লাহ আমরা একদম ধরে ধরে আল্লাহ, এবং আমি আশা করি যে আমার এই এই সেশন গুলা শেষ করার পরে, এখানে যে ক্লাসগুলো হবে, এই সেশন শেষ করার পরে আর কারো অন্তত আইএলটিএস প্রস্তুতি গ্রামার নিয়ে এখন ইস্যু হবে না ইনশাআল্লাহ। আজকের এই সেশনে আমরা হচ্ছে কিছুটা ম্যানুয়াল ক্লাস নিব আর কি। ম্যানুয়াল ক্লাস বলতে প্র্যাকটিস সেশন গুলো আমরা স্ক্রিন শেয়ার দিয়ে করার চেষ্টা করব, কিন্তু এর পরের সেশন গুলোতে প্র্যাকটিস সেশনের যেই সেশন মানে প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো বা প্র্যাকটিসের যে কুইজ গুলা, এগুলো আমরা আপনাদেরকে আগে থেকে দিয়ে দিব, লিঙ্ক দিয়ে দিব। আমাদের এখানে কুইজের মক টেস্টের ভালো সুব্যবস্থা আছে, ওই লিঙ্ক থেকে অ্যান্সার করলেই হলো উত্তর, সঠিক উত্তরের সবকিছু ইনশাআল্লাহ সহজ করে পাওয়া যাবে। এটার জন্য সব ব্যবস্থা করা হয়েছে। আমরা টেকনোলজিকে সর্বোচ্চ ইউজ করার চেষ্টা করব এই প্রোগ্রামের মধ্যে ইনশাআল্লাহ। ক্লাসের রেকর্ড থাকবে, ক্লাসের রেকর্ড শেষ হওয়ার পরে যখন গুগল আমাদেরকে দিবে তখন আমরা চলে যাব সেই রেকর্ডের মধ্যে। যেহেতু 9টা বেজে গেছে, আমরা কয়েক মিনিট দেখে পরে আমরা সেশন শুরু করে দিব। আমাদের এই সেশনগুলো ধারাবাহিকভাবে চলতে থাকবে, একটার পর একটা কন্টিনিউয়াসলি। আর এই প্রোগ্রামটার জন্য একটা রিসোর্স লাগবে, সেটা হলো এই যে বই, মূলত আমরা এই বই থেকেই পড়াইতেছি, আইএলটিএস অ্যান্টিবায়োটিক, এই যে বইটার নাম, এই যেটা। তো এটা থেকেই মূলত আমাদের আজকের সেশন। ক্লাসের রেকর্ড আমরা হচ্ছে ইউটিউবে বা ফেসবুকে বা হইলো যে আমাদের টেলিগ্রাম লিংকের মধ্যে ট্যাব লিংক দিয়ে দিব, যাতে আপনাদের জন্য ইয়াটা সহজ হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে কতগুলো নতুন মুখ দেখতে পাচ্ছি, ফাহিম মাহমুদ, তারপরে মাজহার ইসলাম। জাস্ট একটু পরিচয় জানতে চাই, কে কোথা থেকে জয়েন করছে। আমরা কন্টিনিউয়াস সেশন করতে থাকবো এখন একদম ধারাবাহিক ভাবে। পুরা শূন্য থেকে আইএলটিএস প্রস্তুতির যে বই আছে, পুরা বইটাকে আমরা লাইভ ক্লাস দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। এই লক্ষ্য নিয়ে আমাদের সেশন শুরু। আমরা এই 1 সপ্তাহ অ্যান্টিবায়োটিকের প্রোগ্রামে থাকবো, এবং এখানে আমরা খুব সুন্দরভাবে, মানে আমি প্রমাণ করব যে সবচেয়ে প্রোডাক্টিভ অ্যাপ্রোচ হচ্ছে এটা, যে আপনার কাছে হার্ড কপি বই আছে, আপনি বই থেকে কিছু জিনিস পড়লেন, এরপরে হচ্ছে কিছু প্র্যাকটিস আপনি হচ্ছে ক্লাসে করলেন, কিছু প্র্যাকটিস আপনি নিজে ফোনে করলেন, কিছু প্র্যাকটিস আপনি আপনার ফ্রেন্ডের সাথে করলেন। এরকম একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমরা আমাদের এই প্রোগ্রামটাকে সাজাইছি, এবং এটা আমরা এখন যত পারি স্প্রেড করে যাবো ইনশাআল্লাহ। আমি জাস্ট ছোট্ট করে একটু পরিচয় জানতে চাচ্ছি যে আমাদের এখানে কে কোথা থেকে জয়েন করছে।
তারপরে আমরা সেশন শুরু করব জাস্ট আর 1-2 মিনিট পরে আর কি। ফাহিম, সাইদুর রহমান, কথা শোনা যাচ্ছে না। Hello, Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। This is Saidur Rahman. I'm come from Bishanath in Sylhet. I'm a student. I have completed my HSC. I'm waiting for my result. ইনশাআল্লাহ, you are waiting for your result for In, HSC examination, so yeah, it's a very good. in future plus I want my future plan. I want to go about my higher education. Uh, very good. So, do you choose any country? I mean, where you want to go for Yeah, higher I, study? I want to go abroad, Australia or Canada. Any country I want to go. Australia or Canada? Okay, Yeah. Australia or Canada. Very good. So, which subject you'd like to prefer for study? Actually, I lots of prefer English, and most of time I read most of time I read English book. Which subject you want to study? Wow. Actually, I don't know. Okay. Anyway, no problem. You should Yeah. have some study about study abroad or which country you want to go and for which subject. হ্যাঁ, এটা প্রথমে একটু স্টাডি করে নিলে ভালো হয়। আচ্ছা, আমরা এখন সবাই মাইক্রোফোন মিউট করে দেই, আমরা চলে যাব আমাদের সেশনে। ঠিক আছে, সেশনে যাইতে হলে আমাকে স্ক্রিন শেয়ার দিতে হবে। স্ক্রিন শেয়ার, ইয়েস, আমি স্ক্রিন শেয়ারের জন্য ওকে, তাহলে আমরা শুরু করে দিচ্ছি। হ্যাঁ, ফর্মালি থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা একটু মাইক্রোফোনটাকে চেষ্টা করবো হলো যত পারা যায় হচ্ছে mute রাখার জন্য। ঠিক আছে, আচ্ছা, আমাদের আজকের লেকচার হচ্ছে গ্রামার ফর আইএলটিএস। হ্যাঁ, এই বিষয়ের উপরে গ্রামার ফর আইএলটিএস এর বিষয়ে যদি আমরা কথা বলতে চাই, এই জায়গায় বেশ কিছু বিষয় আসবে। আমাদের দেশে আমরা যেভাবে এক্স্যাক্টলি আমরা যখন আইএলটিএস প্রস্তুতি নিতে গেছিলাম, তখন আমরা দেখছি যে গ্রামার ফর আইএলটিএস এর উপর একটা ইংরেজি ভাষায় বই ছিল, একজনের একটা কেমব্রিজ অথর বা যে এই টাইপের ক্যাটাগরির একজনের বই ছিল। বাট ওই বইটা পড়ে আসলে আমরা যারা বাংলাদেশি বা বাঙালি, যাতে মাতৃভাষা বাংলা, আমরা কিন্তু খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারতেছিলাম না। এটা আসলে অনেক বড় একটা ড্রব্যাক ছিল। তো তারপরে যখন হচ্ছে গ্রামার নিয়ে আমরা কাজ করতে চাইতাম, তখন দেখতাম যে এখানে আরো বিভিন্ন আপনার হইলো ইয়ার মানুষ আছে, মানে বিভিন্ন মানুষ আছে, মানুষ বিভিন্ন রকমের পরামর্শ দিত। কেউ আপনার হইলো কেউ আপনার বিভিন্ন বই, মানে অনেক মোটা মোটা বই পড়তে বলতো আর কি। তো দেখা গেছে কি এই সমস্ত বিষয়গুলা অনেক দিক থেকে আসলে সময় নষ্ট ছাড়া আর কিছুই না, পুরোপুরি সময় নষ্ট। আইএলটিএস পরীক্ষার জন্য স্পেসিফিক কোনো গ্রামারের কোশ্চেন নাই। আমি একটা বিষয় বলি, মানে স্পেসিফিক কোনো কি নাই, গ্রামারের কোনো প্রশ্ন নাই, এটা নাই। আইএলটিএস পরীক্ষা এরকম ধরনের কোনো ইয়া হয় না, মানে স্পেসিফিক কোনো গ্রামারের উপরে কোনো প্রশ্ন হয় না, এটা হয় না। তাহলে গ্রামারটা আসলে কি কাজে লাগে আইএলটিএস পরীক্ষায়, এই বিষয়টা আমাদের জানা দরকার। এক নাম্বার হইলো, আমরা যদি ইংরেজি পড়ে অর্থ বুঝতে চাই অথবা শুনে অর্থ বুঝতে চাই, এই যে দুইটা কারণ, এই যে দুইটা জায়গা, ইংরেজি পড়ে অথবা শুনে যদি আমরা অর্থ বুঝতে চাই, এই জায়গায় গ্রামার লাগে। আর হচ্ছে বাক্য তৈরি করতে গ্রামার লাগে। এই যে বাক্য তৈরি করার বিষয়টা অ্যাপ্লাই করতে হয়, একটা হলো স্পিকিং, একটা হলো রাইটিং।
এই দুই জায়গায় আমরা বাক্য তৈরি করি, আর এই যে দুইটা জায়গা যেটা আমরা বলতে পারি রিডিং আর হচ্ছে লিসেনিং, এখানে আমরা বাক্য পড়ে বা শুনে আমরা অর্থ বোঝার চেষ্টা করি। এই দুইটা কারণেই মূলত গ্রামারটা আইএলটিএস পরীক্ষায় দরকার হয়, এটাই গ্রামারের মূল পারপাস, এই দুইটা কারণ। এছাড়া এছাড়া আরেকটা বিষয় আছে, সেটা হলো এই যে রিডিং আর হচ্ছে লিসেনিং, এই দুইটা প্রশ্নের মধ্যে আপনার হচ্ছে গ্যাপ ফিলিং নামে কিছু প্রশ্ন আছে, যেটাকে আমরা বলি শূন্যস্থান। এই টাইপের প্রশ্নের সঠিক উত্তর করার জন্য আপনার গ্রামার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সেটা গ্রামারের কোন পার্ট? সেটা হলো পার্টস অফ স্পিচ। শূন্যস্থান পূরণ যদি কেউ 100% কারেক্ট করতে চায়, তাহলে তাকে এই এই প্রশ্ন অ্যান্সার করার জন্য পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। আমাদের এই যে বইটা শূন্য থেকে আইএলটিএস অ্যান্টিবায়োটিক কোর্স, এই বইটার মধ্যে একদম টু দা পয়েন্টে যতটুকু গ্রামার লাগে অতটুকুই দেওয়া হয়, বাইরে আমরা ইনফরমেশন গুলো অ্যাড করি না। ঠিক আছে? আচ্ছা, এইখানে তো সরাসরি গ্রামারে মার্ক নাই, বাট এই জায়গার মধ্যে গ্রামারে মার্ক আছে, গ্রামারের অ্যাকুরেসি। এই জায়গায় আপনার হলো 25% নাম্বার বা মার্ক হচ্ছে আইএলটিএস পরীক্ষায় স্পিকিং আর লিসেনিং রাইটিং এর মধ্যে গ্রামারের ভিতরে থাকে। আইএলটিএস পরীক্ষায় গ্রামারটা কাজে লাগে হইলো এই দুই জায়গায়, এই যে এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই দুই জায়গায় গ্রামারটা কাজে লাগে। ফাইন। এখন আরেকটা, এখন আমাদের প্রথম যে রিজন, ইংরেজি পড়ে যদি আমরা অর্থ বুঝতে চাই, তাহলে আমাদের কি কি গ্রামার জানতে হবে, সেটা হইলো এটাকে বলে কম্প্রিহেনশন স্কিল। ইংরেজি পড়ে অর্থ বুঝাকে বলে কম্প্রিহেনশন স্কিল, যেটাকে আমরা বলি রিডিং কম্প্রিহেনশন। এই যে এখন এই জিনিসটার জন্য কতটুকু গ্রামার জানতে হবে, যদি আমরা একটু লিস্ট করি, তাহলে এক নাম্বার আসবে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে একটা বাক্যের এলিমেন্টস বা উপাদান বলতে পারি আমরা, উপাদান। এই পার্টস অফ স্পিচ সম্পর্কে জানতে হবে। এটাকে যদি আমরা আরো ন্যারো করি, তাহলে আমাদের জানতে হবে নাউন সম্পর্কে, মানে সবচেয়ে যদি আমরা স্পেসিফাই করি, ছোট করি, আরো নাউন সম্পর্কে জানতে হবে। তারপরে আমাদেরকে জানতে হবে হচ্ছে অ্যাডজেক্টিভ সম্পর্কে, তারপরে হলো অ্যাডভার্ব সম্পর্কে, তারপরে হলো ভার্ব সম্পর্কে। এছাড়া আমাদের আরো দুটো বিষয় লাগবে, সেটা হচ্ছে কানেক্টরস, যেখানে বলতে পারে হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, আর একটা হইলো প্রিপজিশন। ঠিক আছে? এই হইলো দুইটা বিষয়। মূলত এগুলা যদি আমরা জানি, তাহলেই আশা করা যায় যে আমাদের এরপরে আর হচ্ছে তেমন ইয়ের প্রয়োজন হবে না, বা এর বেশি আমাদের আসলে জানার গ্রামারের, মানে পার্টস অফ স্পিচ এর বেশি আসলে আমাদের আর জানার প্রয়োজন হবে না। ঠিক আছে? এই হলো পার্টস অফ স্পিচ। 2 নাম্বার হলো টেন্স। টেন্স টেন্স এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন একটা বাক্য লিখতে যাবেন, তখন সে বাক্যের টেন্সটা যদি কারেক্ট না হয়, টেন্সের সাথে ভার্বের অনেক বড় একটা সম্পর্ক আছে, তখন তো সে বাক্যটা হবে না। তো টেন্স সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা থাকতে হবে। এটার জন্য অ্যাডভান্স লেভেলের ধারণার প্রয়োজন নাই। যদি আমরা ইংরেজি পড়ে অর্থ বুঝতে চাই, তাহলে টেন্স সম্পর্কে আমাদের একটা বেসিক ধারণা লাগবে। ওকে? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হলো সেন্টেন্স। যদি আপনি ইংরেজি পড়ে অর্থ বুঝতে চান, যেটাই আলটিমেটলি হচ্ছে মানে ইংরেজি ভাষা পারদর্শিতার লক্ষণ, পারদর্শিতার ক্রাইটেরিয়া হচ্ছে আমি কি ইংরেজি শুনে পড়ে অর্থ বুঝি কিনা, এটা। তো এটার জন্য সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার কাছে মাঝে মাঝে আমার কাছে এখন মনে হয় যে মানে যারা ইংরেজি শিখতে চায়, তাদেরকে যদি শুরু থেকে জাস্ট এই কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়, তাহলেই তারা ইংরেজি পড়ে বা শুনে অর্থ বুঝতে পারবে। জাস্ট এই একটা জিনিস তারা না পারার কারণে অনেক পড়াশোনা করে, অনেক কোর্স করেও দেখা যায় যে সে আইএলটিএস টেস্ট হোক বা কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু সে ভালো করতে পারে না। ঠিক আছে? স্পেশালি ইংরেজি সে ভালো করতে পারে। তো এই তিনটা জিনিস মূলত কম্প্রিহেনশন স্কিলের জন্য লাগে, এবং আমরা আমাদের এই কোর্সের মধ্যে, যেহেতু আমাদের আইএলটিএস পরীক্ষা আমাদের ইংরেজি পড়ে বা শুনে অর্থ বুঝতে হবে, তো সেই পার্সপেক্টিভ থেকে আমরা এই তিনটা জিনিস সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো। ঠিক আছে? এছাড়াও টুকটাক আর্টিকেলের ইস্যু আছে, কিন্তু এগুলা এতটা সিগনিফিকেন্ট না, যেটা আসলে এই তিনটা পার্ট যতটুকু সিগনিফিকেন্ট। অনেকে দেখা যায় যে উড়াদুরা অনেক পড়াশোনা করে তারপরে দেখা যায় যে আপনার সিলেবাস কমপ্লিট হয় না, বা সে আইএলটিএস এর ওইভাবে অ্যান্সার করতে পারে না, প্রশ্ন সলভ করতে পারে না। তারপরে দেখা যায় আবার হইলো যে স্কোর ভালো আসে। এই জন্য যতটুকু দরকার অতটুকুর উপরে ফোকাস থাকলে আপনার পড়া দ্রুত শেষ হবে এবং আপনি ভালো করবেন। আচ্ছা ফাইন। এখন পার্টস অফ স্পিচ এর মধ্যে আমরা তো বললাম যে আমরা কি কি শিখব। পার্টস অফ স্পিচ এর মধ্যে আমরা উপরে বলে আসছি যে এখানে যেটা আমরা আলোচনা করলাম, নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব,
আর হচ্ছে লিঙ্কাস আর প্রিপোজিশন। আমরা পার্টস অফ স্পিচের মধ্যে এই 6টা জিনিস সম্পর্কে জানি। এই ছয়টা সম্পর্কে জানলে এনাফ, এর বেশি আর আমাদের দরকার পড়বে না। ঠিক আছে, আশা করা যায় ইনশাল্লাহ। তো এখন যদি আমরা নাউন সম্পর্কে জানতে চাই, এটা আমরা সবাই জানি নাউন মানে হচ্ছে কোনো কিছুর নাম অথবা নাম্বার, এ ব্যাপারে আলোচনা করার কিছু নাই। নাউন ফ্রেজটা অনেক ইম্পর্টেন্ট, এই জায়গায় আমাদের জানতে হবে, কারণ আমরা বাক্যের মধ্যে প্রচুর পরিমাণে নাউন ফ্রেজ পাবো, শুধু নাউন পাবো না, আমরা প্রচুর পরিমাণে নাউন ফ্রেজ পাবো। এবং আইএলটিএস পরীক্ষায় যে ধরনের রিডিং এ যে প্যাসেজ গুলো আসে বা লিসেনিং এ যে কথাগুলো আমরা শুনি, স্পিকিং করতে গেলে যে ধরনের বাক্য আমাদের তৈরি করতে হয় রাইটিং এ, তো ওগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে নাউন ফ্রেজ ব্যবহার করতে হয়। ঠিক আছে, দেখো নাউন ফ্রেজটা কি, মূলত হচ্ছে একগুচ্ছ শব্দ এককভাবে যদি নাউনের ভূমিকা পালন করে তাহলে সেটা হচ্ছে নাউন ফ্রেজ। নাউনকে আপনার হলো ডিটারমিনার মানে আর্টিকেল, অ্যাডজেক্টিভ বা প্রিপোজিশন, এমনকি নাউন ফ্রেজ দিয়েও মডিফাই করা যায়। ঠিক আছে, তারপর বাকি কোনো কিছু যদি নাউন ফ্রেজ হইতে হয় তাহলে তার মূলে একটা নাউন থাকবে, মানে তার মাঝখানে একটা নাউন থাকবে। যেমন এখানে আমরা স্ট্রাকচার দিছি যে ফ্রেজের সার্বজনীন স্ট্রাকচার কি। ঠিক আছে, এটাকে বলে হেড ওয়ার্ড, মানে মূল যে শব্দটা নাউনের ক্ষেত্রে সেটা নাউন হবে, সেটাকে বলে হেড ওয়ার্ড। এর ডাইনে বামে আরো কিছু মডিফায়ার থাকবে, ডান পাশের মানে পরের মডিফায়ার কে বলে পোস্ট মডিফায়ার, আগের গুলাকে বলে প্রি মডিফায়ার। ঠিক আছে, তো এই জায়গায় একটা এক্সাম্পল আমরা দিছি, দেখেন a quick brown fox jumped over the John's red bicycle. ওকে, এই জায়গার মধ্যে এই যে অংশ আছে না, দা কুইক ব্রাউন ফক্স, এই এই অংশটা হচ্ছে আপনার নাউন ফ্রেজ এনপি। এটা হলো ভার্ব, ওভার মানে তো প্রিপোজিশন। জনস রেড বাইসাইকেল, এটাও হলো আপনার নাউন ফ্রেজ। ঠিক আছে, এখন যদি আমরা নাউন ফ্রেজ সম্পর্কে জানি তাহলে কি হবে, আমরা খুব সহজে একটা বাক্যকে ভাগ করে ফেলতে পারবো। একটা বাক্যের যে স্ট্রাকচার, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা খুব সহজে ভাগ করে ফেলতে পারি। আমরা যদি বুঝতে পারি একটা বাক্যের মধ্যে এই অংশটা সাবজেক্ট, তখন আমাদের কিন্তু অর্থ বোঝা সহজ হবে। এটা ভার্ব, তখন আমাদের অর্থ বোঝা সহজ হবে। ঠিক আছে, তো এই পুরো বিষয়টাই একেবারে হচ্ছে কম্প্রিহেনশন স্কিলটাকে ফোকাস করে করা। ওকে, আমরা যদি সামনে যাই, নাউন ফ্রেজ বা নাউন বাক্যের মধ্যে কোথায় বসে এগুলো আসলে খুব বেসিক আলোচনা। সাবজেক্ট হিসেবে বসে, অ্যাপোজিশন হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে। সাবজেক্ট অবজেক্ট আমরা বুঝি, অ্যাপোজিশন মানে হইলো যে আপনার একটা নাউনের পরে আবার হচ্ছে এমন একটা ধরেন নাউন বা এমন একটা ধরেন অংশ, এমন একটা বাক্যের অংশ যে জিনিসটা ওই প্রথম নাউনটাকে করে, এক্সপ্লেইন করে, ব্যাখ্যা করে বা মডিফাই করে। ঠিক আছে, যেমন এখানে আমরা দিচ্ছি এক্সাম্পল, হুমায়ুন আহমেদ, এই হইলো আপনার আমাদের নাউন, মূল নাউন, এটা হইলো আমাদের মূল নাউন। তারপরে দেখেন এই রিনো বাংলাদেশের রাইটার, এটা হইলো তার অ্যাপোজিশন, এই অংশটা এটা হইলো তার অ্যাপোজিশন। এটা ঠিক আছে, তো এই বিষয়গুলো খুব বেসিক, আমরা একটু জাস্ট টাচ করে গেলাম, কারণ আমরা বেশ কিছু এক্সারসাইজ করবো আজকে, সেগুলো আমাদেরকে জানতে হবে। ওকে, মানে সেগুলো করতে গেলে লাগবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হইলো নাউন চেনার উপায়। হ্যাঁ, যেহেতু আমরা আমাদের প্রোগ্রামের নাম দিয়েছি শূন্য থেকে আইএলটিএস প্রস্তুতি ইংরেজি দুর্বলদের জন্য, তার মানে আমরা একদম ওই বিষয়গুলো জানবো যেগুলো জানলে আমাদের বেসিক লেভেল থেকে আমাদের স্কিল ডেভেলপ হয় এবং আমরা ভালো করবো। তো কেমব্রিজের প্যাসেজ পড়ে যদি আপনি অর্থ বুঝতে চান, ঠিক আছে, বা আপনি যদি সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে চান, সেগুলো নির্ভুল হবে, হ্যাঁ, ভালো দেখতে মানে আরো সুন্দর হবে, বা হচ্ছে ভ্যারাইটি অফ ভোকাবুলারি ইউজ করতে চান, তাহলে আপনাকে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, কেমন? তো নাউন চেনার উপায় হইলো, নাউনের আগে যেমন আর্টিকেল আর প্রিপোজিশন থাকে, এটা তো কমন একটা ব্যাপার, যে নাউনের আগে আপনার হইলো আর্টিকেল আর প্রিপোজিশন থাকবে। ঠিক আছে, এটা তো আমরা জানি, বাট কিছু কিছু ক্ষেত্রে আবার থাকেও না। কেমন? তারপরে নাউনের প্লুরাল হয় বা ক্যাপিটাল লেটার পান, সেগুলো নাউন হবে। কিছু আছে সংখ্যা জাতীয়, সেগুলো নাউন, আমরা জানি নাম্বার, এটা নাউন। আচ্ছা, এরপরে এর আগে এবং পরে কিছু ওয়ার্ড যুক্ত থাকতে দেখতে পারি আমরা, তাই না? আমরা প্রায় দেখি কিছু শব্দের আগে এবং পরে এমন কিছু জিনিস আছে যেগুলো দেখে আইডেন্টিফাই করতে পারি এটা হয়তো বা নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তাই না? তো এই জায়গার মধ্যে প্রবাবল যতগুলা সাফিক্স আর প্রিফিক্স আছে নাউনের জন্য, আমি এখানে সবগুলা রাখছি, একটাও বাদ নাই, একটাও বাদ নাই। ঠিক আছে, তো আমি একটু বলবো যে এখানে আমরা যারা আছি একজন কি এটা একটু করতে পারবে, এখানে কি আছে, জাস্ট শুধু রিডিং করে যাবে। এনিওয়ান, কে পড়বে? শুধু রিডিং করবে, স্ক্রিন বড় করে দিলাম, জাস্ট এইটা পড়বে, এখান থেকে শুধু সেই এক্সাম্পল গুলো রিডিং। কে পড়তে পারবে? আমরা যে কোনো একজনকে চাচ্ছি যে শুধু জাস্ট রিডিং করবে। জি, আমি বলবো। ওকে, The school assistant helps the teacher.
The তারপরে singing participant who won a prize. The writing claimant was patient. Every party attendance got a balloon. The game referred below the whistle. The gift grantee smiled brightly. The classroom student raised his hand. The teacher correspondent reported live. The class president gave a speech. The book writer signed my copy. The scorer player scored a goal. The cake baker used chocolate. The school librarian the book writer signed by copy. The scorer player scored a goal. The cake baker used chocolate. The school librarian showed me a new book. The historian told me a story. The city civilian helped a lost dog. The car machine fixed by toy car. এটা হচ্ছে মেকানিক, দ্য কার মেকানিক, ঠিক আছে, মেকানিক ফিক্সড মাই টয় কার। লাস্টে আপনার যদি হচ্ছে আইসি থাকে তাহলে কি হবে, নাউন হবে। আর সামনে যে আগাই, The health paramedic bandaged my knee. The sweet tonic tasted good. The number mathematician solved a big problem. The city politician spoke at the event. The hair beautician made her look pretty. The team supervisor gave us a break. The game superior was brave. The phone operator connected to the call. The color artist painted a rainbow. The money capitalist brought a new building. The lab chemist mixed blue and red. ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা অনেক ধন্যবাদ, আমরা একটু ইয়া করলাম। এরপরে আমরা আরো একজনকে নিব। এই যে আপনার হলো এখানে যেই আপনার হলো সাফিক্স গুলো আছে, হ্যাঁ, তো এগুলা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হইলো নাউন, ঠিক আছে। এই নাউন সম্পর্কে ভালোভাবে জানা, এটা কিন্তু বাক্য তৈরি করতে কিন্তু অনেক কাজে লাগবে। আপনারা যদি রাইটিং প্র্যাকটিস করতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং, তখন দেখবেন যে আমি আইএলটিএস প্রস্তুতিতে আপনার একটা বিষয় হইলো যে যখন কেউ রাইটিং এ ভালো হইতে চায়, তখন আইএলটিএস রাইটিং এ অথবা হইলো আইএলটিএস স্পিকিং এ আপনার কি করতে পারবেন না, একই ওয়ার্ড বারবার ইউজ করতে পারবেন না। যদি আপনি রাইটিং এ স্পেশালি একই ওয়ার্ড বারবার ইউজ করেন, তখন কি হবে, তখন আপনার মার্ক কমে যাবে। তখন আমরা কি করি জানেন, তখন আমরা একটা ওয়ার্ডের যদি দেখি যে এই ওয়ার্ডটা আমি ইউজ করে ফেলছি, তখন আমরা চেষ্টা করি এই ওয়ার্ডটা ফর্ম চেঞ্জ করতে। যদি আমরা এই ওয়ার্ডটা আগে ভার্ব হিসেবে ইউজ করি, পরের বাক্যে বা পরে নিচের প্যারাতে এরকম একটা ওয়ার্ড আসছে, তখন আমরা চেষ্টা করি সেটাকে চেঞ্জ করে নাউন বা অ্যাডজেক্টিভ ভাবে ইউজ করার জন্য। এই যে বিষয়গুলা আইএলটিএস প্রস্তুতিতে যদি আপনি খুব শুরু থেকে আপনার বেসিক প্রিপারেশন এভাবে হয় যে আপনি খুব ভালো করে জানেন যে একটা ওয়ার্ড নাউন কখন হয়, এবং তারা যদি নাউন বানাইতে চাই তাহলে তার সামনে পিছনে কি যুক্ত করলে সে নাউন হবে, তখন আপনার জন্য লেখালেখি এবং বলা এই দুটা বিষয় তখন আপনার জন্য সহজে ভালো মার্ক আসবে, স্কোর ভালো আসবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলবো যে এই যে অংশটা, এই যে নাউন চেনার উপায় এবং হচ্ছে আইডেন্টিফাই এর যে প্রসেসটা, এটা একটু আপনারা ভালো করে পড়ে নেবেন। যাদের কাছে এই বইটা আছে তাদের এখানে তো সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে, যাদের কাছে বই নাই, হয়তো অন্য কোনো বই আছে, আপনারাও সেখান থেকে সুন্দর করে পড়ে নেবেন। ওকে, এটাই গুরুত্ব বোঝানোর জন্যই আমরা আরেকজনের নিলাম। এরপর হলো প্রিফিক্স। প্রিফিক্স মানে হলো যেটা সামনে বসে, ঠিক আছে, কোন একটা শব্দের সামনে বসে এই টাইপের ইয়াগুলাকে বলে প্রিফিক্স, এবং এই প্রিফিক্স গুলোর মাধ্যমে আমরা চিনতে পারি এটা একটা নাউন, ঠিক আছে। যেমন সামনে যদি নন বসে, তারপরে প্রি বসে, সাব বসে, ট্রান্স বসে, এনটি বসে, তারপরে যে কো ওয়ার্কার, কো পাইলট, কো অথর, ঠিক আছে। এরপর ইএক্স যদি বসে, এক্স প্রেসিডেন্ট, এটা তো সবার জানা শব্দ। ইন্টার হইলে, তারপরে মিড ওয়ার্ডটা যদি শব্দটা যদি সামনে আসে, ওভার হইলে রি, হ্যাঁ, আই ওয়ান্ট টু রিভিজিট দ্য জু,
তারপর হচ্ছে আন্ডার যদি হয়, যেমন আন্ডার ডগ, আন্ডার এস্টিমেট, আন্ডারগ্রাউন্ড। ওকে, এরপরে হলো আন যদি শব্দ বসে, আনট্রুথ, আনসাং, আনবিলিভ। ওকে, এরপরে মিস শব্দটা থাকলে তখন সেটা নাউন হিসেবে ইয়া করি। তারপরে সুপার, মাল্টি, মিনি, পাই, এগুলো হইলে আমরা সেটাকে নাউন হিসেবে কাউন্ট করি। ওকে, আচ্ছা, তো এখন আমরা তো বুঝলাম যে নাউন আসলে কি, নাউন ফ্রেজের রোলটা কি, এবং নাউন চেনার উপায়। ঠিক আছে, এই বিষয়গুলো খুবই বেসিক, আমরা একবার পড়ে নিলে বিষয়গুলো বুঝবো। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কোয়ান্টিফায়ার্স, এটার সাথে নাউনের সম্পর্ক আছে, এই জন্য আমরা রাখছি। কোয়ান্টিফায়ার্স এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বাক্যের অর্থ চেঞ্জ করে ফেলে। আমি আপনাদেরকে আজকে আইএলটিএস রিডিং এর এমন একটা কোশ্চেন প্যাটার্ন দেখাবো, এই যেই কোশ্চেন প্যাটার্নটাতে কোয়ান্টিফায়ার্স এর কোনো না কোনো রোল থাকবেই, মিস নাই, থাকবেই। ঠিক আছে, কেউ কি বলতে পারবে আইএলটিএস এর রিডিং এর মধ্যে কোন কোশ্চেন প্যাটার্নের মধ্যে কোয়ান্টিফায়ার এর রোল থাকে, যে ওয়ার্ড চেঞ্জ হওয়ার কারণে পুরো কোশ্চেনের অ্যান্সার চেঞ্জ হয়ে যায়? এখানে যারা আছে কে বলতে পারবে, বা আমরা কেউ জানি কিনা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছে এখানে, যে এমন কোন শব্দটা, যেই শব্দটার কারণ কোন কোশ্চেনের মধ্যে একটা ওয়ার্ড চেঞ্জ হওয়ার কারণে পুরো কোশ্চেনের উত্তর চেঞ্জ হয়ে যায়? কে বলতে পারবে? এনিওয়ান? দেখি, যে বলতে পারবে তার জন্য আমি একটা ছোট্ট গিফট রাখবো ইনশাআল্লাহ, ইন্টেলেকচুয়াল গিফট। যে বলতে পারবে এমন কোন কোশ্চেন প্যাটার্ন আইএলটিএস রিডিং এর মধ্যে যেটা আপনার হইলো, যেখানে একটা কোয়ান্টিফায়ার্স এর রোল আছে এবং একটা শব্দ চেঞ্জ হইলেই পুরো বাক্যের পুরো প্রশ্নের উত্তর চেঞ্জ হয়ে যায়? True, false, not given. ওকে, আমরা একটা মতামত নিলাম, এরপরে বাকিদের মতামত নেই, দেখি অন্যরা কি বলে। অন্যদের মতামত নেই, আর কেউ বলতে পারতেছেন না? আচ্ছা, মাজারুল আমিনকে অনেক ধন্যবাদ। ট্রু ফলস নট গিভেন, ট্রু ফলস নট গিভেন হচ্ছে এমন একটা কোশ্চেন প্যাটার্ন সেখানে এই কোয়ান্টিফায়ার্স এর রোল থাকে এবং কোয়ান্টিফায়ার্স এর কারণে আপনার হলো ইয়া হয়ে যায়, মানে বাক্যের অর্থ, প্রশ্ন চেঞ্জ হয়ে যায়। মাজারুল আমিনকে আমি অনুরোধ করবো যে ক্লাস শেষে আমাদের সাথে আমাদের যে কাস্টমার কেয়ারের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওটাতে যোগাযোগ করার জন্য। হ্যাঁ, আচ্ছা, কোয়ান্টিফায়ার সম্পর্কে ভালো করে জানতে হলে আমাদের হচ্ছে এই যে কাউন্টেবল এবং আনকাউন্ট নাউন সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু এটা সবাই জানি, তাই না? কাউন্টেবল নাউন কি, যেটাকে কি করা যায়, গণনা করা যায়, তাই না? কাউন্টেবল নাউন কি, যেটাকে কি করা যায়, গণনা করা যায়, তাই তো? যেমন কি গণনা করা যায় মানে কি? মনে করেন যে চেয়ার, টেবিল, তারপরে হইলো বুক, বস্তু জাতীয় যে সমস্ত বিষয়গুলো আছে এগুলা গণনা করা যায়। ঠিক আছে, আচ্ছা, কিন্তু যেগুলা বস্তু না ওগুলাকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে বিবেচনা করি। যেমন অ্যাডভাইস, ঠিক আছে, এগুলা কি আনকাউন্টেবল নাউন, যেমন অ্যাডভাইস। তারপরে হইলো ওয়াটার, এটা ওয়াটার তো আসলে গণনা করা যায় না, এটা পরিমাপ করা যায়। তারপরে টাইম, এগুলা পরিমাপ করা যায়। ঠিক আছে, আচ্ছা, এখন প্রশ্ন হইলো যে এই কোয়ান্টিফায়ার্স কিভাবে রোল প্লে করে সেই বিষয়গুলো তাহলে আমরা এটা এখন জানি। কোয়ান্টিফায়ার সম্পর্কে যদি আপনি পড়াশোনা করতে চান ট্রেডিশনাল কোনো বই থেকে, অনেক পড়তে হবে, অনেক অনেক, কিন্তু ডাইরেক্ট আইএলটিএস এ কাজে লাগে এমন বিষয়গুলোকে আমি এখানে ফিল্টার করে রাখছি। এর মধ্যে একটা হলো মেনি এবং মাছ, এখানে মোর যুক্ত করলে একটু ভালো হইতো, মোর শব্দটা আছে বাকি খুব বেশি একটা ইম্প্যাক্ট করে না, এই জন্য আমি আর মোরটা এখানে দেই নাই। মেনি এবং মাছ, তো মেনি ব্যবহার হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মেনি ব্যবহার হয় কোথায়, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। এই যে আপনার হইলো মানে আমরা যে কোয়ান্টিফায়ার সম্পর্কে করতেছি এই জিনিসটা আপনার 3-4টা কাজে লাগবে। রিডিং এ অর্থ বুঝতে, রিডিং এ যেমন ট্রু ফলস নট গিভেন সলভ করতে লাগবে। লিসেনিং এ হইলো প্রশ্ন, আপনি যখন মানে অডিও শুনবেন মানে অর্থ সেন্স করতে লাগবে। আর স্পিকিং এর মধ্যে প্রচুর পরিমাণে পোলাপান ভুল করে, স্পিকিং এবং রাইটিং এর মধ্যে কোথায় মেনি বসবে কোথায় মাছ বসবে এই জিনিসটা তারা ভুল করে ফেলে। স্পিকিং এ যখন কোশ্চেন করে তখন উত্তর দেওয়ার ক্ষেত্রে এই দুইটা জায়গায় স্টুডেন্টরা ভুল করে। এই জন্য আমাদের জানতে হবে মেনি এবং মাছ এক্স্যাক্টলি এদের ফাংশন কি এবং এরা কিভাবে ব্যবহৃত হয়। মেনি হইলো যখন কাউন্টেবল নাউন হবে তখন, ঠিক আছে? যেমন মনে করেন দেয়ার আর মেনি বুকস অন দ্য বুক সেলফ,
ঠিক আছে, suitable for IELTS preparation. Many students find the speaking section to be challenging. আচ্ছা, মাছের ব্যবহার হচ্ছে যখন আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, দেখেন এখানে আমরা বুকের আগে ব্যবহার করছি বেরি, এই জায়গায় আমরা টাইমের আগে ইউজ করছি মাছ। There isn't much time left to complete the test. ঠিক আছে, I don't spend much money on entertainment. এই বিষয়গুলো জাস্ট একটু মাথায় রাখা লাগবে। আমি মনে করি আপনারা এখানে যারা যারা আছেন প্রত্যেকেই আসলে এই যে কাউন্টেবল আনকাউন্টেবল এই বেসিক বিষয়গুলো বুঝেন, কিন্তু আমাদের হয়তো ওইভাবে চর্চা নাই বা মাথার মধ্যে নাই। তো আমরা একটু যদি আপনার হলো যে এই বিষয়গুলো জাস্ট একবার রিডিং করি বুঝি, তাহলে আমাদের মাথা থাকবে, তখন আমাদের বাক্যে অ্যাপ্লাই করতে সহজ হবে। ওকে, আচ্ছা দেখেন এরপর হলো সাম এবং হলো এনি। ওকে, সামের ব্যবহার হচ্ছে পজিটিভ অর্থে। হ্যাঁ, এই দুই জায়গার মধ্যে আইএলটিএস এর পরীক্ষার্থীরা ভুল করে ফেলে। সাম এবং এনির ব্যবহারে ভুল হয় হলো ট্রু ফলস নট গিভেন এ, আর হইলো স্পিকিং এ, আর হইলো রাইটিং এর মধ্যে। তিনটা জায়গায় আপনার এই সাম এবং এনি ব্যবহারটা কাজে লাগবে। সাম হচ্ছে পজিটিভ অর্থে ব্যবহার করা, পজিটিভ অর্থ, ঠিক আছে, এবং এটা দুইভাবে ইউজ করা যায়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। যেমন দেখেন, আই হ্যাভ সাম ফ্রেন্ডস ইন দ্য নিউ ইয়র্ক হু ক্যান হেল্প মি। যে নিউ ইয়র্কে আমার কিছু বন্ধু আছে যে আমাকে হেল্প করতে পারে। কুড ইউ প্লিজ গিভ মি সাম অ্যাডভাইস, তুমি কিছু অ্যাডভাইস দিতে পারো। এই দুইটা জিনিসই পজিটিভ কনোটেশন, মানে যার অর্থটা পজিটিভ কোনো কিছু মিন করে। আর এনির ব্যবহারটা হচ্ছে নেগেটিভ। বিষয়টা কি, এনির ব্যবহারটা হচ্ছে নেগেটিভ। যেমন আই ডোন্ট হ্যাভ এনি মানি লেফট, আমার কাছে কোনো টাকা বাকি নাই, কোনো টাকা নাই, অবশিষ্ট নাই। ঠিক আছে, তাহলে এই বিষয়টা একটা নেগেটিভ ইমপ্রেশন ক্রিয়েট করে। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস? ঠিক আছে, এই যে ব্যাপারটা আমরা অনেক সময় দেখা যায় যে ঠেস মেরা বলি না, আর কিছু বলার আছে, আর কিছু জিজ্ঞেস করার আছে, ওই টাইপের ইমোশন যদি আমরা এক্সপ্রেস করতে চাই তখন আমরা এনি ব্যবহার করতে পারি। নেগেটিভ আর কি, তোমার কি আর কোনো কোশ্চেন আছে কিনা, বাকি আছে কিনা, ডু ইউ হ্যাভ এনি কোশ্চেনস, তাহলে এর জন্য আমরা এনি ব্যবহার করি। ওকে, এর বাইরে আসলে আমি মনে করি আইএলটিএস প্রস্তুতির জন্য এই সাম আর এনি সম্পর্কে জানার প্রয়োজন আপনাদের পড়বে না। গ্রামার ফর আইএলটিএস আবার হচ্ছে কমন মিস্টেকের একটা বই আছে আইএলটিএস এর উপরে, ছোট্ট চিকন বই। হ্যাঁ, ওইটাও আপনাদের দরকার পড়বে না, কারণ যথেষ্ট মানে এই একটুক ব্যবহারই আমি দেখছি, একটুক ব্যবহারই টু দা পয়েন্ট আইএলটিএস এ কাজে লাগে, একদম বেশি কাজে লাগে, বা ধরেন 80 থেকে 90% কাজে লাগে হচ্ছে এইগুলা। আর বাকি 10% হয়তো রেয়ারলি কোন একটা জায়গায় অ্যাপ্লাই হইতে পারে, এতটুকু হইলে চলবে। ফাইন, এরপর হলো ফিউ এবং লিটল। দেখেন ফিউ এর ব্যবহার হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে হয় ফিউ এর ব্যবহার, এই জায়গায় কিন্তু অনেকে ভুল করে ফেলে। এই টাইপ এখানেও অনেকে ভুল করে ফেলে। সেই ভুলটা হলো কি, যে কখন ফিউ ইউজ করতে হয় কখন লিটল ইউজ করতে হয়। আবার এ ফিউ আছে, ফিউ যেমন কাউন্টেবল নাউনে ব্যবহৃত হয়, আর লিটল ব্যবহৃত হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু ফিউর সাথে কিন্তু এ ফিউ নামে একটা শব্দ ব্যবহৃত আমরা করি, আমরা ব্যবহার করি। আর লিটলের আগে আমরা মাঝে মাঝে এ লিটল ব্যবহার করি। তো ফিউ মানে বোঝায় অল্প পরিমাণে কোনো কিছু, মানে নাই বললেই চলে। ফিউ মানে হচ্ছে না বললেই চলে, ফিউ একটা নেগেটিভ কনোটেশন। ফিউ যদি কোথাও থাকে এই বাক্যের মিনিং হচ্ছে নেগেটিভ, ফিউ যদি থাকে। ঠিক আছে, ওকে, যেমন দেয়ার আর ফিউ অপরচুনিটিস ইন মাই হোম টাউন হুইচ ইজ ওয়াই আই প্ল্যান টু মুভ। ঠিক আছে, তো এই যে দেয়ার আর ফিউ অপরচুনিটিস মানে কি, অপরচুনিটি নাই বললেই চলে, একদমই ধরেন জিরোর কাছাকাছি। ঠিক আছে, এরপরে দেখেন ফিউ পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং সো ইট ওয়াজ ক্যান্সেল। মানে ফিউ পিপল মানে ধরেন একদম জিরোর কাছে, জিরো না, যেহেতু পিপল আসতে মানে অফকোর্স একজন তো হবে। কিন্তু যদি এ ফিউ ইউজ করা হয় তাহলে এটার অর্থ হয়ে যাবে পজিটিভ। যদি এ ফিউ হয় একই জিনিস, কিন্তু এ ফিউ হইলে অর্থটা আমরা পজিটিভলি বুঝাবো। যেমন আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, মানে আমার কিছু বন্ধু আছে আর কি, ধরেন একদমই খুবই কম। ওকে, আচ্ছা, লিটলের ব্যবহারটা আনকাউন্টেবল এর ক্ষেত্রে একই ওয়ার্ড, লিটল এবং ফিউর অর্থগত কোনো পার্থক্য নাই, কিন্তু এটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে একটা হচ্ছে কাউন্টেবল নাউনে আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউনে। ওকে, দেখেন দেয়ার ইজ এ লিটল ইন্টারেস্ট ইন সাচ স্পোর্টস ইন দ্য রিজন ডিসপাইট দ্য গভর্নমেন্ট এফোর্ট। ইন্টারেস্ট এটা হলো আপনার একটা আনকাউন্টেবল নাউন। কেমন? তো এই হইলো আপনার ফিউ এবং লিটলের ইস্যু। আর যদি আমরা এ লিটল ইউজ করি তাহলে এই ফিউর মতোই, কিন্তু এটা আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে হবে আই হ্যাভ আ লিটল মানি। ঠিক আছে, খুবই অল্প পরিমাণ টাকা আছে। ওকে, তো এই ফিউ এবং লিটল এর ফাংশনটা, ব্যবহারটা এতটুকু জানলেই চলবে, এর বেশি আমাদের জানা দরকার হবে না। এরপর হচ্ছে ইচ, এভরি, এটা হলো আপনার সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হয়।
ইচ এবং এভরি এটা হচ্ছে আপনার সিঙ্গুলার নাউনের ক্ষেত্রে হয়। ইচ কখন ব্যবহার করি? সামগ্রিকভাবে যদি আমরা সবাইকে গুরুত্ব দেই, সরি মানে আমরা যদি একজন ব্যক্তিকে গুরুত্ব দেই, একজন, মনে করেন যে একটা টিমের মধ্যে আমরা একজনকে গুরুত্ব দিচ্ছি, একজনকে নিয়ে কথা বলতেছি, তাহলে আমরা ইচ ব্যবহার করব। আর যদি আমরা সামগ্রিকভাবে সবাইকে নিয়ে কথা বলি, তখন আমরা এভরি শব্দটা ইউজ করব। ওকে, এই বিষয়টাও জানা দরকার। এটা আপনার হচ্ছে স্পিকিং এর ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে এই অংশটা কাজে লাগে। আবার অনেক ক্ষেত্রে ওই যে ট্রু ফলস নট গিভেনও ইচ এবং এভরির একটা প্যাচ লাগে, তখন আপনার অনেকে ভুল করে ফেলে। ঠিক আছে, যেমন ইচ ক্যাটাগরি শোড গ্রোথ ওভার দ্য পিরিয়ড। আর বলছে এভরি পারসন ইন মাই টাউন নোস ইচ আদার। এনিওয়ে, এটা তো জানলাম। এরপর হচ্ছে অল এবং মোস্ট, এরপর প্লুরাল হয়। অল এবং মোস্ট এর পর সবসময় প্লুরাল হয়। কখনো কখনো আপনার হলো যদি সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু আপনার অর্থ চেঞ্জ হয়ে যাবে যদি অল এর পরে যদি সিঙ্গুলার কোনো ওয়ার্ড পান। আচ্ছা, আর অল দিয়ে হচ্ছে সবাইরে বুঝায়। একটা গ্রুপের সবাইকে যদি আপনি বুঝাতে চান তাহলে অল ইউজ করবেন, আর যদি মোস্ট ইউজ করেন তাহলে হচ্ছে অধিকাংশ। এই দুইটা জায়গায় কিন্তু আপনাকে হইতে হবে, মানে রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং এর ক্ষেত্রে, এবং হচ্ছে ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে এই জিনিসটা খুব কাজে লাগবে, আপনাকে ব্যবহার করতেই হবে। আপনি দেখেন, আপনি যদি স্পিকিং মক টেস্ট দেন অথবা রাইটিং এ কোনো কিছু লিখতে চান, আপনি দেখবেন যে অল এবং মোস্ট এর একটা ব্যবহার চলে আসবে, এবং ওই জায়গায় যদি অ্যাপ্রোপ্রিয়েট মানে আপনি ইউজটা করতে না পারেন, তাহলে কিন্তু গ্রামার আপনি ওই মার্ক কমে যাবে। ঠিক আছে, ভুল হবে। এই হলো বিষয়। তো এই জায়গার মধ্যে কোয়ান্টিফায়ার্স এর একদমই টু দা পয়েন্টে যতটুকু দরকার, ঠিক আছে, আমি শুধু ওই অংশটুকুই আপনার হইলো যে এখানে রাখার চেষ্টা করছি। আমরা কি বুঝতে পারছি সবাই? কোয়ান্টিফায়ার্স পর্যন্ত কি কারো কোনো প্রশ্ন আছে? কোনো কোশ্চেন এই পর্যন্ত যে আমরা পড়াইলাম? জি না স্যার। ওকে, কোশ্চেন না থাকলে তাহলে আমরা সামনে মুভ করি। আমরা এক্সারসাইজ করবো, কিছু চমৎকার এক্সারসাইজ। আমরা কি ক্লাস বুঝতে পারতেছি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এখন আমরা এক্সারসাইজ যাব। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এক্সারসাইজ গুলা আমাদেরকে করতে হবে। যেমন দেখেন, নিচের প্যাসেজ থেকে প্লুরাল এস বাই এস বা সাবজেক্ট দিয়ে নামগুলো চিহ্নিত করব। এই জায়গার মধ্যে আমরা একটু আমরা সবাইকে এঙ্গেজ করার চেষ্টা করি। আপনারা যারা যারা আছেন, হ্যাঁ, একটু দেখেন তো প্রথম সেন্টেন্সের মধ্যে এখানে সাফিক্স প্রিফিক্স দিয়ে চেনা যায় কোনটা নাউন? এই যে লাইনটা, হ্যাঁ, এখানে সাফিক্স প্রিফিক্স দিয়ে চেনা যায়, এখানে কোনটা হবে? পোস্ট ওয়ার, রিনিউয়াল, রিমার্কেবল। রিমার্কেবল কি হচ্ছে নাউন নাকি না কি না অ্যাডজেক্টিভ? রিমার্কেবল কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। রিমার্কেবল কিন্তু নাউন। লাস্টে এ বি এ এল যদি থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে গণ্য হয় আর কি। ওকে, তাহলে এই জায়গায় নাউন কোনটা? কমিউনিটি মেবি। কমিউনিটি, তাই না? কেন কমিউনিটি? জি। কারণ লাস্টে আমরা কি দেখতে পাচ্ছি, এটার সাথে কি আছে? এই যে ITY। ঠিক আছে, এরপরে দা রিনিউয়াল, নাউনের আগে কিন্তু দি বসে, তাই না? এল, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, এখানে এটা হচ্ছে নাউন, দা পোস্ট ওয়ার অ্যাডজেক্টিভ। তারপরে দা লোক, এই জায়গার মধ্যে কোনটা নাউন দেখেন তো? এখানে কোনটা নাউন? দা লোকাল পলিটিশিয়ান হ্যাজ বিন অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ইন দিস ট্রান্সফরমেশন। পলিটিশিয়ান। পলিটিশিয়ান। পার্টিসিপেন্ট। পলিটিশিয়ান, পার্টিসিপেন্ট, আর ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন। ফাইন। আচ্ছা, তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা একটু পড়লেই বুঝবেন। ঠিক আছে, যেহেতু আইএলটিএস প্রস্তুতি নিচ্ছেন, তার মানে যদি বেসিকটা একটু ভালো থাকে
তখন আপনার জন্য কিন্তু পরীক্ষাটা অনেক সহজ হবে। আর বেসিক ভালো করার জন্য অনেক অনেক কোর্স করার কোনো দরকার নাই, অনেক কিছু পড়ারও আসলে দরকার নাই। ঠিক আছে, একদম টু দা পয়েন্টে যা লাগে এগুলা যদি আপনার হয় তখন আপনার জন্য সহজ হবে আর কি। হলে অনেক কিছু পড়ে দেখবেন যে আইএলটিএস পরীক্ষায় এত কিছু লাগে না, তখন আপনার টাইমটা নষ্ট হবে না। আর যারা এবছর অ্যাপ্লাই করতে চান, এবছর কিন্তু ফল সেশনের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অলরেডি। as soon as possible আইএলটিএস স্কোর দিয়ে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আর এখানে গেলাম না, আমরা লাস্টের লাইনটাতে যাই। কেউ কি বলতে পারবে যে এই জায়গার মধ্যে নাউন কোনটা? The midday workshops focus on wellness and mindfulness. Aiming to reduce stress and increase happiness. বলেন এখানে নাউন কোনটা হবে? midday, Workshop. wellness, mindfulness, হবে happiness, happiness. আর the ex-president of the community board was a speaker at one of these Ex-president. events. Community Community আর Speaker. স্পিকার। এরপরে wisdom, ইভেন্টস, এটা বাদ গেল কেন? এই যে লাস্ট এস আছে না, event, leadership, leadership and management. লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট। ঠিক আছে, আচ্ছা ফাইন। তো এই বিষয়গুলো জানলে আমাদের জন্য সহজ হবে। ওকে ফাইন, আমরা নাউনের চ্যাপ্টারটা ক্লোজ করলাম। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাব, এটা একটু কষ্ট হবে। এটা দেখি আমরা এটা পারি কিনা। এখানে এক নম্বরের শূন্যস্থানে কি বসবে? ডু ইউ হ্যাভ ড্যাশ হবিস দ্যাট ইউ এনজয়? Any, এনি, তাই না? ফাইন, তারপরেরটা I have some hobbies. সাম। ফাইন, এরপরে দেয়ার আর ড্যাশ গুড এখানে রেস্টুরেন্টস many ইন আওয়ার। হতে পারে, countable. আচ্ছা, একজন বলছে মেনি। ফাইন, আমরা পরে চেক করব। দেয়ার আর এরপরে কি হতে পারে এখানে? There are dash good restaurants in our neighborhood. Any, sir? Sorry, উচ্চারণ হচ্ছে are there any, right? এখানে any হবে। Are there any? Any good restaurants in your neighborhood? Yes, there are কি বলতে হবে? Yeah, there are some. আচ্ছা, আমরা একটু যদি নিচে যাই দেখি, আমরা সবগুলো তো কভার করতে পারবো না, আমরা সব দেখি কোনটা। এই যে 9 নাম্বারটা কি হবে? 9 আর 10 Much, much. মাছ, তাই না? আচ্ছা, আমরা এটা বুঝতে পারলাম মাছ। এখন যদি কেউ মনে করেন যে ওই হুজুকে বা টানার ঠেলা মেনি দিয়া ফেলায়, এটা ভুল হবে। আচ্ছা তারপরেরটা কি হবে? I don't spend Much Much time. time. Much time on social media. এর মাছ হবে না মোর হবে? Much হবে, sir. many হবে। এখানে মাছ হবে না মোর হবে? ফোর হবে স্যার। কোনটা শুনতে ভালো লাগে দেখেন তো? I don't spend much time on social media, maybe an hour. more I don't Much. spend more time on social media, maybe an hour. কোনটা ভালো শোনায়? মোর। আচ্ছা ফাইন, মোর হবে। How do you usually spend your weekends? এখানে কি হবে 11 নাম্বারটা? ধরেন আপনি যখন ওই যে করবেন, ওই যে আপনাকে স্পিকিং টেস্ট নিবে না, যখন স্পিকিং টেস্ট দিবে তখন আপনাকে প্রশ্ন করতে পারে যে হাউ ডু ইউজুয়ালি স্পেন্ড উইকেন্ডস। ফলো আপ কোশ্চেনও জিজ্ঞেস করতে পারে, এক নাম্বারটা জিজ্ঞেস করতে পারে, তখন কি বলবে? Some of my weekends are
spent outdoors. তারপরে there are dash weekends when I prefer to stay home and relax. এখন এই পুরো বাক্যটা পড়ার পরে কি বোঝা যায়? এই ব্যক্তিটা আচ্ছা একটু দেখি আপনাদের কাছ থেকে শুনি, তাহলে আমার কাছে মনে হয় আমার মানে নলেজ শেয়ারটা তখন খুব সুন্দর হবে। মনে করেন আপনাকে আইএলটিএস স্পিকিং এর মধ্যে ধরেন পার্ট ওয়ানে প্রশ্ন করে না, নরমালি এই টাইপের প্রশ্ন হচ্ছে ফলো আপে হয় উইকেন্ডস নিয়ে আর কি। আপনাকে প্রশ্ন করলো হাউ ডু ইউজুয়ালি স্পেন্ড ইউর উইকেন্ডস, এখন আপনি উত্তরে কি দিবেন? মনে করেন উত্তরে দিলেন, উত্তর আপনি বলতে চাইলেন যে আমার উইকেন্ডস গুলোর মধ্যে বেশিরভাগ উইকেন্ডস আমার বাইরেই কাটে, হাইকিং করে কাটে, আউটডোরে কাটাই, কিছু কিছু উইকেন্ড আমি আমার বাসা থেকে রিল্যাক্স। আপনার মূল থিম হচ্ছে এই। মানে বাংলা যদি বলেন তাহলে উত্তর হয়ে যায়, তাহলে ইংলিশে কনভার্ট করলে এখন এখানে এখানে শূন্যস্থান পূরণ কি করবে? Many of my weekends are spent outdoors. However, there are some weekends when I prefer to stay home and relax. আচ্ছা, এখানে একজন বলছে সাম আর এখানে বলছে মেনি। দেখি বাকিদের কি হালচাল। উপরে কিন্তু আমরা পড়ে আসছি যে কোথায় মাছ বসবে, কোথায় মেনি বসবে, কোথায় মোস্ট বসবে, কোথায় অল বসবে। এই জায়গার মধ্যে কি হবে? 11 নম্বর Many. Some না, মোস্ট হবে। মোস্ট মানে হচ্ছে অধিকাংশ। মোস্ট মানে কি? এই বাক্যের অর্থটা কি বুঝাইছে এখানে? আমার অধিকাংশ উইকেন্ড কোথায় কাটে? আউটডোরে কাটে, হাইকিং আর বাইকিং করে কাটে। কিন্তু কিছু কিছু উইকেন্ডস আমি কি করি? বাসায় থাকি এবং রিল্যাক্স। ওকে, তার মানে আমি বুঝতে পারলাম যে আমাদের এই জায়গায় কোয়ান্টিফায়ারের এখানে আমাদের কি করতে হবে? একটু এফোর্ট দিতে হবে। ঠিক আছে, সেই এফোর্টটা খুব সিম্পল। এইখানে যে কন্টেন্ট গুলো আছে কোয়ান্টিফায়ার নিয়ে, এগুলো একটু ভালো করে শুধু রিডিং করতে হবে। যেখানে আমি কিন্তু এখানে বলে দিচ্ছি যে মোস্ট ব্যবহৃত হয় কখন। মোস্ট এই যে মোস্ট দিয়ে একটি গ্রুপের অধিকাংশ সংখ্যাকে বোঝায়। তার উইকেন্ড যদি একটা গ্রুপ হয়, ঠিক আছে, তার অধিকাংশ কই ব্যয় হয়? ব্যয় হয় কি কোথায়? এই যে আউটডোর, হাইকিং আর বাইকিং এ ব্যবহার হয়। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখন যাই এই জায়গায়। এটা কি আমরা সলভ করবো নাকি না আমরা অন্য একটা দিন সলভ করবো? এটা আমাদের সময় হয়ে গেছে। কে একজন পড়েন তো প্রথমটা। আয়শা পড়ছি আমরা ট্রু ফলস। Some studies have indicated that the loss of forested areas leads to the extinction of many species. আচ্ছা, এরপরে কোশ্চেনে কি আছে? Many studies have shown that deforestation leads to biodiversity loss. তাহলে এখন এটার উত্তর কি হবে? True, sir. Many studies have indicated that the loss of forested areas leads to the extinction of many species. বাংলা হলো some studies, কিছু গবেষণা, has indicated, আমাদেরকে ইন্ডিকেট করে বা আমাদেরকে ধরেন একটা one kind of এটার বাংলা কিনে বুঝাবো, ইন্ডিকেট করে আর কি। মানে আমাদেরকে ধরেন একটা দিক নির্দেশনা দেয় বা একটা ভবিষ্যৎবাণী করে বা কোনো কিছু বুঝার সক্ষমতা, বুঝতে সহযোগিতা করে। সেটা কি? তাদের ইন্ডিকেশন কি? দ্য লস অফ ফরেস্টেড এরিয়াস, মানে এক কথা হচ্ছে বনাঞ্চলের যদি হয়, মানে বনাঞ্চল যদি কমে যায়, ফরেস্টেড এরিয়া, বনের এরিয়া যদি কমে যায়, তাহলে কি লিডস টু মানে হচ্ছে বয়ে আনে, মানে একটা ফলাফল বয়ে আনে। সেই ফলাফলটা কি? দ্য এক্সটিংশন অফ মেনি স্পেসিস, অনেক প্রজাতি বিলুপ্তি হবে, অনেক প্রজাতির বিলুপ্তি বয়ে নিয়ে আসবে যদি লস অফ ফরেস্টেড এরিয়া হয়। আর এই জিনিসটা কে ইন্ডিকেট করছে? কিছু গবেষণা। এগুলো আমাদের প্যাসেজ। প্রশ্নে বলছে many studies have shown that deforestation lead to biodiversity loss. এখানে বলছে অনেক গবেষণা এটা প্রমাণ করে বা দেখায় যে ডিফরেস্টেশনের কারণে বায়োডাইভার্সিটি লস হবে। দুইটা এই যে দুইটা মানে দুইটা বাক্যের অর্থের মধ্যে সামান্য একটু
বাকি সব সেম। যদি আমরা এই অংশটারে কাইটা দেই আর যদি আমরা এই অংশটারে কাইটা দেই, এই যে এই অংশটা আছে না, এই যেটা এই সবুজ যে কালার করলাম, এই সবুজ আর হলুদটা হচ্ছে একই অর্থ, এটাকে বলে প্যারাফ্রেজিং। আইএলস পরীক্ষায় রিডিং এ এবং হচ্ছে লিসেনিং এ এরকম প্যারাফ্রেজিং করে আপনাকে প্রশ্ন দিবে, ডাইরেক্ট কখনো দিবে না। বুঝতে পারছি? তো এই দুইটা জিনিসের অর্থ কিন্তু কোয়াইট সিমিলার। যে একটা বলছে যে যদি মানে বনের এরিয়া মানে লস অফ ফরেস্টেড এরিয়া ডেফরেস্টেশন, একই কথা, তাই না? একই কথা না, কি বলে? জি স্যার। একই তো কথা, জি। তাই না? আর হচ্ছে দ্য এক্সটিংশন অফ মেনি স্পেসিস, মানে কি বায়োডাইভার্সিটি হারায় যাবে, অনেক স্পেসিস বিলুপ্ত হয়ে যাবে, মানে বায়োডাইভার্সিটি হারা যাবে। তাহলে পার্থক্য কোন জায়গায়? মেনি আর হলো সাম, এই দুইটা শব্দ কি একই অর্থ প্রকাশ করে? জি না। সাম আর মেনি মানে কি? সাম মানে কিছু, আর মেনি হচ্ছে আর একটু বেশি বোঝায়। অনেক, অনেক। তাই না? তাহলে এটার জি। উত্তর কি হবে? ফলস। উত্তর হবে ফলস। আমরা কি বুঝতে পারতেছি? আইএলস পরীক্ষার কাহিনীটা পুরোপুরি হলো এরকম। ওকে, এই জায়গাতেই এখন আপনি মানে বুঝান, এই জায়গাতে যদি কোনো একটা স্টুডেন্ট মেনি আর হচ্ছে সামের ব্যবহারটা যদি সে ভালো করে না বুঝে, তাহলে সে সবসময় কি টিপস টেকনিক্স খাটায় অ্যান্সার কারেক্ট করতে পারবে? আমি একটু জি না বুঝতে স্যার। পারি না, একটু আবার বলবেন কাইন্ডলি। ম্যানি এবং সাম, হ্যাঁ এই জিনিসটা। আচ্ছা, এখানে বিষয়টি হচ্ছে আপু এই অংশটা আর এই অংশটার অর্থ কিন্তু সেম। প্যারাফ্রেজ করা, কিভাবে প্যারাফ্রেজ করা দেখেন, আমি যদি আপনাদের একটু প্যারাফ্রেজটা ধরে ধরে হ্যাঁ দেখাই। সেটা বুঝতে পারছি, কিন্তু ম্যানি আর সামের জিনিসটা একটু বুঝতে পারি না। আচ্ছা, মেনি মানে হইলো অনেক, অনেক গবেষণাটা দেখাইছে। সাম মানে কিছু গবেষণাটা দেখাইছে, দুইটার মধ্যে পার্থক্য আছে না? সাম মানে মনে করেন যে কয়েকটা, ধরেন 2টা 3টা, মেনি মানে 20টা। ও আচ্ছা আচ্ছা, 2-3 বেশি গবেষণা জনের, যেটা সেটাই হবে ট্রু। হ্যাঁ মানে ট্রু বলতে আমি বলতে চাচ্ছি যে ট্রু ফলস নট গিভেন প্রশ্ন বলে কি আপনার প্যাসেজে যা দেওয়া আছে এটা কি প্রশ্নের সাথে মিলালে কি একই অর্থ প্রকাশ করে কিনা? এটা কি একই অর্থ প্রকাশ করে হ্যাঁ না? কিভাবে একই অর্থ প্রকাশ করে? কিছু গবেষণা দেখাইছে যে যদি বনাঞ্চল কমে যায় তাহলে বায়োডাইভার্সিটি লস হয়ে যাবে, এই হচ্ছে একটা। আরেকজন বলল অনেক গবেষণা দেখাইছে বায়োডাইভার্সিটি লস হয়ে যাবে। তো দুইটা কি সেম হইলো, একই অর্থ প্রকাশ হলো? না, না। একই করতে হলো না। এই জন্য অ্যান্সার হবে ফলস, ঠিক আছে? কিন্তু দেখেন যদি আমরা এই যে দুইটা শব্দ এটার মধ্যে যদি আমরা পার্থক্য না বুঝি, তাহলে অ্যান্সার কি দিয়ে আসবো? ট্রু দিয়ে আসবো। আর ট্রু দিলে কি হবে? ভুল হবে। ওদের ভুল হবে। ভুল হবে। আমরা কি বুঝতে পারতেছি আইএলটিএস এর ব্যাপারগুলো গ্রামারে কিভাবে কাজে লাগে? জি স্যার। জি। আচ্ছা, many people are concerned about the impact of plastic pollution on marine life. অনেক মানুষ, marine life মানে হচ্ছে সমুদ্রের যেই আপনার হলো যেই ওয়ান কাইন্ড অফ আমাদের যে যেই মাঝে যেই প্রজাতি প্রাণী বা যারা বসবাস করে, এটা হলো ম্যারিন লাইফ। তো অনেক মানুষ এই প্লাস্টিকের যে পলিউশন ইম্প্যাক্ট ম্যারিন লাইফের উপরে, মানে এক কথায় সমুদ্রে যে আমাদের যেই বাস্তুসংস্থান বলা যাবে না, এক কথায় সমুদ্রে যে সমস্ত আপনার প্রাণী থাকে তাদের জীবনে প্লাস্টিকের ইম্প্যাক্টটা নিয়ে অনেক মানুষ কনসার্ন। এই হলো আমার প্যাসেজ। আর আমার কোশ্চেন বলছে সাম পিপল বিলিভ দ্যাট প্লাস্টিক পলিউশন হ্যাজ এ মাইনর ইম্প্যাক্ট অন মেরিন লাইফ। এটা কি হবে? ট্রু। ফলস। ফলস হবে। দেখেন এক জায়গায় বলছে অনেক মানুষ মেরিন লাইফের উপরে প্লাস্টিকের পলিউশন নিয়ে কনসার্ন, আরেক জায়গায় বলছে কিছু মানুষ মনে করে যে প্লাস্টিক পলিউশনের আপনার হইলো যে পলিউশনের বিষয়টা মেরিন লাইফের উপরে মাইনর মানে কনসার্নটা তেমন একটা ইয়া না। এটার অ্যান্সার কি? ট্রু হবে। ট্রু হওয়ার পার্সপেক্টিভ কি এই যে এ মাইনর ইম্প্যাক্ট অন মেরিন লাইফ? জি স্যার। তাহলে আমরা যদি এখন অর্থ মিলাতে যাই তাহলে এটা কি আসে? সো মাইনর ইমপ্যাক্টের জন্য তো নট গিভেন হয়ে যায় মনে হচ্ছে।
আমাকে তো প্রশ্নটা মিলাইতে হবে হচ্ছে কিসের সাথে, এই প্যাসেজের সাথে। এই জিনিসটা কি প্যাসেজের অর্থের সাথে কি একই অর্থ প্রকাশ করে? না, একই অর্থ প্রকাশ করে? একই অর্থ প্রকাশ করে, একই অর্থ প্রকাশ করে না। এখানে বলছে মেনি পিপল আর কনসার্ন অ্যাবাউট দ্য ইম্প্যাক্ট অফ প্লাস্টিক পলিউশন অন ম্যারিন লাইফ। অনেক মানুষ প্লাস্টিক বিষয় নিয়ে কনসার্ন, অনেক মানুষ কনসার্ন, তাই না? এখানে বলছে কিছু মানুষ এটাকে মাইনর ইয়া মনে করে, আপনার হইলো যে ইম্প্যাক্ট মনে করে। তো এটাকে এই মাইনর ইম্প্যাক্ট দিয়ে হচ্ছে আমরা ইয়া করতে পারি না, এটাকে আমরা হচ্ছে ট্রু বলতে পারি না, এটার ইয়া হবে হচ্ছে ফলস। আচ্ছা, এরপরটা some scientists are researching alternative materials to replace plastic but progress has been slow. Progress or slow? এটা true, some scientists are researching alternative material to replace plastic but progress has been slow. আর এখানে বলছে some scientists are working on finding alternatives. এটা কি হবে? true, ট্রু। একই কথা, তাই না? জি, একই কথা। আচ্ছা, এখন এখানে আরো কিছু আছে, আরো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, আর এগুলা আইএলটিএস পরীক্ষায় তো আপনি প্রায় দেখবেন। এই জন্য আমার কাছে মনে হয় যে আমাদের এই কোয়ান্টিফায়ার সম্পর্কে ভালো করে জানতে হবে, জানলে তখন আমাদের অ্যান্সার করাটা সহজ হবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের হাতে সময় কম, আমাদের আরো কয়েকটা টপিক কভার করতে হবে, আমরা সামনে যাই। আচ্ছা, আমরা কি বুঝতে পারতেছি যে আইএলটিএস এ কিভাবে আপনার হইলো গ্রামারটা কাজে লাগে? এটা একটু আপনাদের কাছে আমি জানতে চাই যে কিভাবে কাজে লাগে, এই ব্যাপারটা কি আমরা ক্লিয়ার হতে পারতেছি কিনা? জি স্যার, এখন রিলেট করা যাচ্ছে। আমরা কি রিলেট করতে পারতেছি কিনা যে আমরা যে গ্রামার গুলা পড়ি এটা তো সরাসরি অ্যাপ্লিকেশন, কিভাবে কাজে লাগে আইএলটিএস এর প্রশ্ন অ্যান্সার করতে? জি স্যার, এখন বোঝা যাচ্ছে যে আসলে মানে ফাংশনালিটি আসলে ভিতরে আমরা যেটা মনে করি যে ডাইরেক্টলি দিয়ে থাকবে, জিনিসটা ডাইরেক্টলি না, কিন্তু ইনডাইরেক্টলি এটা একটা ভালো ইম্প্যাক্ট আছে। ওকে, আমরা আমাদের যেই আইএলটিএস অ্যান্টিবায়োটিক যে কোর্স, এখানে আমরা গ্রামারের ঠিক ওই অতটুকু অংশ রাখছি যতটুকু হইলো যে ইসে লাগে, আইএলটিএস এ লাগে, এর বাইরে দেই নাই। বাইরে দিলে আপনার জন্য সময় নষ্ট ছাড়া কিছু না। এরপর আমরা অ্যাডজেক্টিভে যাই। অ্যাডজেক্টিভ কি করে? নাউনকে মডিফাই করে, ঠিক আছে? যেটা আমরা জানি যে নাউন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, অবস্থা প্রকাশ করতে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। এটা নিয়ে আমরা আলোচনা করব না, আলোচনা করবো হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ নিয়ে। অ্যাডজেক্টিভ ফ্রেজ এটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আপনি প্রায় পাবেন। অ্যাডজেক্টিভ ফ্রেজ, হ্যাঁ, এটা জানা থাকলে তখন আমাদের বাক্য বোঝা সহজ হবে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া হলো, দেখেন, দ্য বয় উইথ দ্য ব্রাইট ব্লু আইস স্মাইল। এই যে দ্য বয়, হ্যাঁ, এটা হলো নাউন। এই নাউনটাকে মডিফাই করার জন্য ইউজ করছে কি দ্য ব্রাইট ব্লু আইস, ঠিক আছে? এই যে আপনার হলো দ্য ব্রাইট ব্লু আইস, এটা হলো এই বয়ের মডিফায়ার, এটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই পুরো অংশটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ব্রাইট ব্লু আইস, ঠিক আছে? যেটা কি করছে, কারে মডিফাই করছে? বয়কে। যদি শুধু এরকম থাকতো দ্য বয় স্মাইল, তাহলে বাক্যটা কি হইতো না? তাহলে কি বাক্যটা অর্থবহ হইতো না? কি জি বলেন? স্যার, জি স্যার, হতো। আচ্ছা, এখন এই কথাটা বলার অর্থ হইলো আইএলটিএস পরীক্ষার মধ্যে আপনি যখন রিডিং প্যাসেজ করতে যাবেন, তখন আপনি দেখবেন যে প্যাসেজটা এক একটা বাক্য অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, বাক্য এত বড়, এত কঠিন মনে হয়। আসলে কিন্তু কাহিনী এরকম না। কাহিনী হচ্ছে একটা বাক্যের মধ্যে এমন এমন মডিফায়ার ইউজ করছে, অ্যাডজেক্টিভ ফ্রেজ ইউজ করছে, ক্লজ অ্যাড করছে, এই জন্য বাক্য বড় হয়ে গেছে। আপনি যদি বাক্যকে চিনতে পারেন যে এই অংশটাকে বলে অ্যাডজেক্টিভ ফ্রেজ, তখন আপনি বুঝবেন যে আসলে এখানে সাবজেক্ট হচ্ছে এই অংশটা, ভার্ব হচ্ছে। তখন আপনার জন্য বাক্যের মূল অর্থ বোঝা অনেক সহজ হয়ে যাবে। আর বাক্যের মূল অর্থ বুঝতে পারলে তো হইলো। আমাদের তো আর রিডিং এর প্রশ্নের উত্তর করার জন্য সবকিছু ধরে ধরে অর্থ বোঝা লাগবে না। আমি যদি মূল অর্থ বুঝতে পারি, দ্যাটস এনাফ। আর এই মূল অর্থ বোঝার জন্য আপনার কিন্তু আপনার হলো যে এই যে ফ্রেজ সম্পর্কে কিন্তু জানতে হবে, ঠিক আছে? এরপরে দেখেন হি ইজ এগার টু লার্ন, সে শেখার জন্য অনেক আগ্রহী। তাহলে এখানে এই যে এগার টু লার্ন, এগার হলো মূল অ্যাডজেক্টিভ, টু লার্ন হলো ইনফিনিটিভ, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হইলো আপনার একটা অ্যাডজেক্টিভ। ওকে, আই ফাউন্ড দ্য মুভি ইনক্রেডিবলি বোরিং। এখানে হচ্ছে যে ইনক্রেডিবলি বোরিং, এটা হলো একটা অ্যাডজেক্টিভ। আমরা এটা পড়ে নিলে বুঝবো এটা বাক্যে কোথায় ব্যবহৃত হয় বা কই বসে এটা। হ্যাঁ, নাউনের আগে বসে,
অক্সিলারি ভার্বের পরে বসে, নাউনের পরে বসে, আগে পরে দুই জায়গায় বসে, আর অ্যাডভার্বের সাথেও বসে। এটা জাস্ট জানে রাখলে হবে, এটা ভাই মুখস্থ করার জাস্ট শুধু মাথা থাকলে চলবে যে এই ফ্রেজটা এই জায়গায় বসে। কারণ অ্যাডজেক্টিভ চেনার উপায় কি, এরা কিন্তু চেনার বেশ কিছু ব্যাপার আছে, মানে কিভাবে, সেটা হলো সাফিক্স এবং প্রিফিক্স এর মাধ্যমে আমরা এটা বুঝতে পারি। এছাড়া আমরা জানি যে নাউন আর প্রোনাউনকে ব্যাখ্যা করতে ব্যবহৃত হয়, কিন্তু অ্যাডজেক্টিভ চেনার জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে সাফিক্স আর প্রিফিক্স। এই দুইটা বিষয় ছাড়া অ্যাডজেক্টিভ সহজে চেনা যায় না, বাক্যের অর্থ মানে শব্দের অর্থ ছাড়া। ওকে, এই জন্য আমরা যেটা করব সেটা হইলো এই যে সাফিক্স আর প্রিফিক্স এর চারটা আছে না, এই চারটা আমরা কি করব, একবার, দুইবার, তিনবার, প্রয়োজনে 4-5 বার রিডিং করে ফেলব। ঠিক আছে, দ্যাটস এনাফ, এর বেশি লাগবে না, মুখস্থ করার কোনো দরকার নাই। আমরা 4-5 বার রিডিং করবো, প্র্যাকটিস গুলো করলে আমাদের মাথার মধ্যে গেঁথে যাবে। ওকে, যেমন দেখেন লাস্টে যদি কোন একটা শব্দের শেষে যদি ABLE মানে এইবল যেটাকে বলে, বা IBLE থাকে, তাহলে সেই শব্দটা হবে অ্যাডজেক্টিভ। যেমন দ্য টেস্ট ইজ ম্যানেজেবল, দ্য শার্ট ইজ ওয়াশেবল, দ্য পাজল সিমস সলভেবল। ওকে, যদি শেষে AL থাকে, যেমন দ্য ইভেন্ট আপনার ওয়াজ ফর্মাল, ভোকাল, ম্যানুয়াল, তখন আমরা কি করতে পারি, আপনার হচ্ছে এটাকে আমরা অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ হয়। যদি AR থাকে, রেগুলার, সার্কুলার, লিনিয়ার, অ্যাডজেক্টিভ। ARY থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, অনারারি, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এরপরে দেখেন যে FUL যদি থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে, কালারফুল, হোপফুল, তারপর হচ্ছে হেল্পফুল, ওয়ান্ডারফুল, এগুলো। IC যদি থাকে, ক্লাসিক, ট্রাজিক, অর্গানিক, এগুলো হলে। তারপরে যে ISS মানে সেলফিশ, তারপরে হচ্ছে র্যাডিশ, হ্যাঁ এটা একটু চেঞ্জ হবে, এটা অন্য একটা ইয়া চলে গেছে। IV যদি থাকে, অ্যাক্টিভ, প্রোগ্রেসিভ, কনস্ট্রাকটিভ থাকে। ওকে, এরপর হচ্ছে যদি শেষে যে LES থাকে, লেস, এটা হলো অ্যাডজেক্টিভ হয়। তারপরে যদি IOUS হয়। ওকে, এই বিষয়গুলো একটু আমরা রিডিং করে নিব। কিছু কিছু অ্যাডজেক্টিভ নাউন আবার একই টাইপের হয়, ওগুলো বাক্যের অর্থ ভেদে আমরা বুঝতে পারবো যে সেটা আসলে নাউন নাকি অ্যাডজেক্টিভ। ওকে, এত ক্রিটিক্যাল হয়তো আমাদের আইএলটিএস পরীক্ষার মধ্যে আসবে না, বাকি জানা থাকলে ভালো। এরপরে কিছু প্রিফিক্স আছে, এগুলো আমরা শুধু একটু রিডিং করে নিব। হ্যাঁ, যেমন প্রথমে যদি UN থাকে, যেমন আনলকড, আনহ্যাপি, আনক্লিয়ার। তারপরে যদি যে IN বা IM থাকে, তারপরে যদি IL থাকে, যেমন ইলিগাল, ইলজিক্যাল, হ্যাঁ, এলিজিবল। তারপরে যদি IR থাকে, ইরেগুলার, ইরেশনাল, ইরেলিভেন্ট। যদি নন থাকে, প্রি যদি থাকে, তাই না। এরপরে যদি পোস্ট থাকে, এন্ডি যদি থাকে, তারপর ডিস, MIS, মিস, ওভার, আন্ডার, বাই। তারপর হচ্ছে মাল্টে যদি থাকে, এবার হচ্ছে সুডো, এটা হলো অ্যাডজেক্টিভ হয়। ওকে, আমার এখানে এই বইয়ের মধ্যে আমরা চেষ্টা করছি সর্বোচ্চ যতটুকু রাখা যায়। ওকে, আচ্ছা, এরপরে একটা বিষয় সম্পর্কে আপনাকে হালকা একটু জানতে হবে। কেন জানতে হবে? ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ সম্পর্কে। কারণ আপনি যদি স্পিকিং এ হচ্ছে কিছু বর্ণনা করতে যান, তখন আপনার এই ডিগ্রিস অফ অ্যাডজেক্টিভটা লাগবে স্পিকিং এর ক্ষেত্রে। তারপরে হইলো যদি রাইটিং টাস্ক 1 আপনি লিখতে যান, তখন আপনাকে ডিগ্রিস অফ অ্যাডজেক্টিভ লাগবে। তখন আপনাকে প্রায় ডেটা কম্পেয়ার করতে হবে, যে মনে করেন যে এই ডেটাটা হচ্ছে মোর বা কোনটা মাছ বা কোনটা লেস দিয়ে আপনাকে বর্ণনা করতে হবে। যারা রাইটিং টাস্ক 1 লেখছেন, হ্যাঁ, কোনো এরকম যদি কোনো কোশ্চেন লিখে থাকে, তখন আপনি দেখবেন যে আমাদের কি করতে হয়, এটার মধ্যে কম্পেয়ার করতে হয়। তখন আমরা ডিগ্রিস অফ অ্যাডজেক্টিভ ব্যবহার করি, মোর ইউজ করি, লেস ইউজ করি, তাই না, এগুলো ইউজ করি। তো সেই জায়গায় আমাদের কিছু শব্দে যদি অ্যাডজেক্টিভের মধ্যে যদি আমরা এটাকে মানে মাত্রা চেঞ্জ করতে চাই, ডিগ্রি চেঞ্জ করতে চাই, ডিগ্রি মানে মাত্রা, তখন আমরা সামনে পিছনে কিছু শব্দ ইউজ করি, আবার কখনো আমরা করি না। তো সেই বিষয়গুলো একটা লিস্ট হচ্ছে আপনার এই বইয়ের মধ্যে পাবেন, অ্যান্টিবায়োটিক বইয়ের মধ্যে। এই জায়গার মধ্যে আমরা যেই জায়গায় বেশি ভুল হয় শুধু ওই তথ্যগুলো রাখছি ক্লাসের মধ্যে। যেমন আমরা এগুলো জানি যে লাস্টে IR IST যুক্ত করা হয়, যেমন টলার, টলেস্ট, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, বিগার, বিগেস্ট, এগুলো আমরা সবাই জানি, আমরা ছোটবেলায় এগুলো পড়ছি। এখানে বর্ণনা করে টাইম নষ্ট করার দরকার নাই। কিছু কিছু আছে যেগুলাতে এই রুল খাটে না, লাস্টে ER EST মোর মোস্ট খাটে না। এখানে কিছু লিস্ট আছে, এই লিস্টের এগুলা মুখস্থ করা দরকার নাই, রিডিং করবেন আর মাথায় রাখবেন হচ্ছে এই 5-6টা। যেমন গুড, এটা গুড আর গুডেস্ট হয় না, এটা হয় বেটার, বেস্ট। ব্যাড, এটা হয় ওর্স আর হচ্ছে ওর্স্ট। ফার, ফার্দার, ফারদেস্ট। লিটল, লেস, লিস্ট। মেনি, মাচ, এটা হচ্ছে মোর আর হচ্ছে মোস্ট। দেখেন আমরা একটা পড়ে আসছিলাম না, মোর আমরা কখন ইউজ করি, যখন কম্পেয়ার করলে বেশি হয় তখন। ওকে, মোস্ট মানে কি, যখন সবচেয়ে বেশি, অধিকাংশ হয় তখন। তারপরে দেখেন যদি ওল্ড হয় এল্ডার, এল্ডেস্ট। লেট যদি হয় লেটার, লাস্ট বা লেটেস্ট। জাস্ট এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা। এই 7টা আপনার অ্যাডজেক্টিভ মাথা থাকলে চলবে, আপনার ভুল আশা করি ইনশাআল্লাহ হবে না। আর বাকিগুলা খুবই সোজা, এগুলো রিডিং করলে চলবে। আচ্ছা,
এখন যদি আমরা এই এক্সারসাইজটা করতে যাই, বলেন তো এই জায়গায় প্রথম লাইন এইখানে অ্যাডজেক্টিভ কোনটা কে বলতে পারবে? Unrecognizable. আনরিকগনাইজেবল পাইলাম। আর এটা Postmodern. আচ্ছা, the pre-war buildings once majestic and grand now appeared dilapidated Pre-war. and colorless. Pre-war আর Majestic, grand, Dilapidated. আর Dilapidated and colorless. colorless. তারপরে এটা the multi-story shopping centers. এই multi-story কি অ্যাডজেক্টিভ তাই না? Filled with pseudo antique items. এটা কি? এটাও অ্যাডজেক্টিভ। Pseudo antique. Were overpriced and mismanaged. দুইটাই। দুইটাই। এরপরে এখানে নন ফাংশনাল। ওকে, আন্ডারভ্যালুড এন্ড নেগলেক্টেড, লাস্টে ইডি আছে। আচ্ছা, আমরা আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝবেন। এটা নিয়ে এই প্র্যাকটিসটা করলে হবে এবং আমি কিছু রেকর্ডেড ভিডিও রাখছি, ভিডিও করব এই এক্সারসাইজ গুলো করে, তখন বুঝে আরো সহজ হবে। হ্যাঁ, আমরা কিভাবে একটু কভার করছি। এরপর হলো ভার্ব। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ভার্ব হলো বাক্যের বলা যায় হচ্ছে প্রাণ। ভার্ব কি বাক্যের প্রাণ। ভার্ব ছাড়া কিন্তু বাক্য আসলে হবে না। হ্যাঁ, এখন ভার্বের মধ্যে আবার দুইটা ব্যাপার আছে, একটা হলো অ্যাকশন ভার্ব। আচ্ছা, এগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। ভার্ব ফ্রেজ সম্পর্কে আমাদের জানা দরকার। হ্যাঁ, ভার্বেরও কিন্তু ফ্রেজ হয়, ঠিক আছে? এটা বিষয় জানলে তখন আমাদের অর্থ বোঝা সহজ হবে, বাক্য গঠন করা সহজ হবে। দেখেন, এই যে একটা শব্দ আছে না, মাইট বি লিভিং, she might be living, এই যে একটা শব্দ she might be living soon, এই জায়গায় আসলে ভার্ব কোনগুলা বলেন তো? So living হচ্ছে verb or might be adverb. এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, তিনটাই এখানে লিভিং verb। হলো অ্যাকশন ভার্ব। হ্যাঁ, তিনটাই ভার্ব, আর এই পুরা মিলে হয়েছে ভার্ব ফ্রেজ। আর এখানে মূল ভার্বটা কোনটা, হেড ওয়ার্ড কোনটা? এখানে হেড ওয়ার্ড কোনটা? হেড ওয়ার্ড হচ্ছে লিভ। লিভ, জি, লিভ আমরা যদি এটাকে বলি লিভিং, তাই না? এখন অ্যাকশন ভার্ব। আমি একটা বিষয় আপনাদেরকে একটু বলি, এই কথাটা আমার বলা উচিত, ঠিক আছে? আপনারা এখানে অনেকেই জীবনে কোনো না কোনো এক সময় হয়তো মন চাইবে বা আইএলটিএস প্রস্তুতিতে মন চাইবে যে আমার রিডিং স্পিডটা একটু বেশি হোক। কি হোক? আমার রিডিং স্পিডটা কি হোক? একটু বেশি হোক। এখন যদি আপনি আপনার রিডিং স্পিডটাকে বাড়াইতে চান, তাহলে আলাদিনের কোনো চেরাগা সিক্রেট নাই। আমি একজন স্পিড রিডার এবং এটা নিয়ে আমি কাজ করছি এবং বইও লিখছি। বাংলায় আইএলটিএস রিডিং এর ফুল কোর্স বইয়ের মধ্যে স্পিড রিডিং এর উপরে কন্টেন্ট আছে। স্পিড রিডাররা কি করে জানেন? স্পিড রিডাররা যারা ইংলিশ, মূলত ইংরেজি ভাষার উপরে এই কম্পিটিশন, তারা যেটা করে, তারা হলো একটা বাক্যকে স্কিমিং করে, একটা বাক্যের একদম সর্বনিম্ন ওই শব্দগুলোর উপরে তারা ফোকাস করে, যেই শব্দগুলোর অর্থ জানলে পুরো বাক্যের অর্থ সেন্স করা যায়। বুঝতে পারছি? এখন আপনি 1 ঘন্টায় হইলো রিডিং টেস্ট দিবেন, আপনার রিডিং স্পিড যদি একটু মোটামুটি বেশি না হয়, তাহলে আপনি কি 1 ঘন্টা সব অ্যান্সার করতে পারবেন কারেক্টলি? পসিবল? No, it's impossible. ইন্টারে ওইরকম করলে আপনার হাতে টাইম থাকবে না। তো যদি আপনি দ্রুত পড়তে চান, তাহলে আপনার তরিকা কি? দ্রুত পড়তে হবে, অর্থ বুঝতে হবে। তখন এটার উপায় কি? উপায় হইলো যে আপনি ফ্রেজ সম্পর্কে জানবেন। ফ্রেজের হেডওয়ার্ডটাকে যদি আপনি ধরতে পারেন, তখন আপনার পুরা ফ্রেজের অর্থ বোঝা সহজ। যেমন আমরা এই জায়গার মধ্যে হেডওয়ার্ড হলো লিভিং, আমি যদি দ্রুত পড়তে চাই এই বাক্যটা, তাহলে আমাকে তাকাইতে হবে কোথায়? আমাকে তাকাইতে হবে শি, মানে সে, এরপরে লিভিং দ্রুত, মানে সে যায় সুন। আমি যদি এই অংশটার দিকে ফোকাস করি, তাহলে আমি পুরো বাক্যের অর্থ বুঝবো। আমার এই জায়গার মধ্যে ফোকাস করতেই হবে না।
এই জন্য এই ফ্রেজ সম্পর্কে জানা আমাদের খুব দরকার, তাহলে আমরা খুব দ্রুত পড়তে পারবো আর আমাদের বাক্যের অর্থ বুঝতে পারবোই। আচ্ছা, ভার্ব তিন ধরনের হয়, একটা হলো মানে যদি ওয়ার্ড ক্লাস ধরি মানে শব্দ হিসেবে, একটা হলো ফুল ভার্ব যেগুলো আমরা বলি যে বিলিভ, ফলো, লাইক, সি। একটা হলো প্রাইমারি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার যেগুলো আছে ওগুলা। একটা হলো মোরাল অক্সিলারি, ঠিক আছে, জাস্ট এগুলা জানলেই চলবে, এগুলার আর ইয়ের দরকার নাই, মানে মুখস্থ করার দরকার নাই, এর বেশি আমাদের আইএলটিএস এ বুঝারও দরকার নেই। জাস্ট বুঝতে হবে যে এই হলো তিন প্রকার ভার্ব যেটা আমরা বাক্যে ব্যবহার করি। আমরা যদি কোনো কিছু লিখতে চাই ঠিক আছে, তখন আমাদের এই তিন প্রকারের ভার্ব ব্যবহার করা হয়, এর বেশি ভার্ব নিয়ে পড়ার কোনো দরকার নাই আইএলটিএস এর। এখন আমাদের জানতে হবে ভার্ব আসলে কিভাবে বসে এবং কোথায় বসে, এটা জানা দরকার। যেমন ভার্ব হচ্ছে বেস ফর্ম হিসাবে বসে, কয়েকটা জায়গায় বসে, থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে বসে, প্রেজেন্ট সাবজেক্ট হিসেবে বসে। ভাই আপনার এগুলা মুখস্থ করার দরকারই নাই, জাস্ট শুধু রিডিং করে যান যে থার্ড পারসন সিঙ্গুলার হলে বেস ফর্ম হয়, যাতে আপনারা আবার মানে বেস ফর্ম বলতে আমরা ওই যে শাসিত এস বাই এস যুক্ত করি, ইম্পারেটিভ হইলে আমরা বেস ফর্ম ইউজ করি, যেমন কল অ্যাট ওয়ান্স। তো এটা আমরা হয়তো আপনার হচ্ছে স্পিকিং এ আমরা কাজে লাগাইতে পারি, মানে কথা বলার সময় এরকম আসতে পারে। তারপরে যে প্রেজেন্ট সাবজেক্টিভ একটা ব্যাপার থাকে, এরপরে দা বেয়ার ইনফিনিটিভ, এগুলা ভাই জানার দরকারই নেই, জাস্ট শুধু রিডিং করে যাবেন। আই ডু গো টু দ্য স্টোর, হ্যাঁ, এই হলো আপনার ওই যে বলেন আই ডু বিলিভ, মানে আপনার বিষয়টা হচ্ছে এমন যে আই ডু বিলিভ, আমি বিশ্বাস করি, মানে কোন লেভেলের বিশ্বাস করি, তখন আমরা এই ডুটা আনি। হ্যাঁ, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। তারপরে টু ইনফিনিটিভ যদি হয়, যেমন এই যে টু কল, হ্যাঁ, এটা টুর পরে আমরা জানি ভার্বের বেস ফর্ম হয় ওইগুলো। এরপরে হচ্ছে যদি আইএনজি পার্টিসিপল হয় তখন আমরা ভার্ব ব্যবহার করি। এগুলো কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো আমরা শুধু রিডিং করে গেলে চলবে। হ্যাঁ, এখন আমাদের কথা হলো ভার্ব চেনার উপায় কি, এই বিষয়টা আমাদেরকে ভালো করে জানতে হবে, জানলে তখন আমাদের বাক্য বোঝা সহজ হবে। হ্যাঁ, যেমন বাক্যের মধ্যে যে জিনিসটা কোন একটা অ্যাকশন ডিমান্ড করে, অ্যাকশন, সেটা হলো ভার্ব, বা কোন স্টেট, এটা হলো ভার্ব। মানে সোজা কথা যদি কর্ম মানে কাজ কি, ঠিক আছে, কাজটাই হলো ভার্ব। যেমন সে সে কি করে, সে খায়, ইট, আইট রাইস, সে ভাত কি করে, সে ভাত খায়। সে কি করে, সে দৌড়ায়, সে সুইমিং করে বা সুইম, সাঁতার কাটে, ঠিক আছে। এই কাজ, সাবজেক্টের কাজ হইলো আপনার ভার্ব, ঠিক আছে, এটা আমাদের জানা থাকতে হবে, কারণ সেন্টেন্সের মধ্যে যদি আপনি ভার্ব আইডেন্টিফাই করতে না পারেন, তাহলে আইএলটিএস এর রিডিং এর প্যাসেজ পড়ে কিন্তু আপনি অর্থ বুঝতে পারবেন না। ওকে, আচ্ছা, এরপরে আপনার হলো যে টেন্সের ফর্ম আছে কিছু, প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে, এগুলো শুধু রিডিং করার জিনিস, এগুলো নিয়ে আলোচনা করার জিনিস না। আমরা একটা এক্সারসাইজ চাই, এই জায়গার মধ্যে আমরা একটু আইডেন্টিফাই করেন তো আপনারা, এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা, এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা, আমরা ক্লাসের শেষ পর্যায়ে আছি, এই বাক্যের মধ্যে ভার্ব কোনটা? Unfold. আনফোল্ড। In the bustling city of Lingua Valley, many events unfold, এটা হলো ভার্ব, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এখন যদি কেউ এই জিনিসটা না বুঝে তাহলে সে অর্থ করতে পারবে? নো স্যার। জাস্ট একটু চিন্তা করেন যে কেউ বুঝলো না এটা ভার্ব, সে কি বাক্যের অর্থ করতে পারবে? নো। এখানে সাবজেক্ট কোনটা? মেনি ইভেন্টস। আরো যদি স্পেসিফাই করি, ইভেন্টস, রাইট। ইভেন্টস। তাহলে এখন যখন আপনি এরকম দেখবেন যে কেমব্রিজে প্যাসেজ পড়তে যাবেন, দেখবেন সামনে অনেক কিছু লাগাইছে, আপনার মাথা খারাপ হয়ে গেছে। আসলে কিন্তু সাবজেক্ট আর ভার্ব জানলেই আপনি, আর অবজেক্টটা ধরতে পারলে, অবজেক্ট আসলে তো বুঝাই যায়, ফ্রেজ থেকে আইডেন্টিফাই মানে এক্সট্রাক্ট করতে হয় যদি বড় বাক্য হয়, তাহলে বাক্যের অর্থ বোঝা সহজ। এরপরে দেখেন, এভরি মর্নিং Maria paints landscapes that reflect the beauty of our surroundings. এখানে ভার্ব কোনটা এই বাক্যের মধ্যে? পেইন্টস। পেইন্টস, তাই না? রিফ্লেক্ট। এখানে এই যে এস হওয়ার কারণে রিফ্লেক্ট হয়েছে, বুঝছেন? আচ্ছা। আচ্ছা, এরপরে যদি আমরা ইয়া করি, সামনে যাই পরেরটাতে, on Saturdays the town folk demand sing us a song, এটা কি হবে? ডিমান্ড। Demand. আর
আর কিছু নাই। সিং, Sing. সি এখানে কার্লোস স্ট্রামস হিজ গিটার এট দ্য স্কোয়ার, এখানে স্টাম্পস, Trunks. আমরা যদি একটু শেষে যাই, প্র্যাকটিস গুলো আপনাদের একটু ধরায় দেওয়া, তাই না? আমি তো এখানে আহ, যেটা বেস্ট হয় সেটা দিছি, আপনারা হয়তো ক্যামব্রিজের বই যখন পড়বেন তখন আপনারা প্র্যাকটিস করতে পারবেন, তখন আরো ভালো হবে। লাস্ট ইয়ার দ্য টাউন হ্যাড হোস্টেড আ গ্র্যান্ড প্যারেড দ্যাট ওয়াজ অ্যাটেন্ডেড বাই থাউজেন্ডস। এটা আমরা বুঝি এখানে যে হ্যাড হোস্টেড এটা একটা ভার্ব, তাই না? ওই যে আমরা একটু আগে পড়ে আসছি যে কি পাস্ট পার্টিসিপল বা টেন্সের ফরম্যাট হলে ওয়াজ অ্যাটেন্ডেড এটা একটা ভার্ব, তাই না? দ্য অ্যানুয়াল ড্রামা স্টেজড, এই যে এটা একটা ভার্ব, বাই লোকাল থিয়েটার গ্রুপ, ঠিক আছে? ইজ অ্যাওয়েটেড, এটাও ভার্ব, টেকারলি বাই অল। ওকে, আচ্ছা, এই যে আমরা এত কিছু জানলাম, এখন এই জিনিসটা আমরা আইএলসে, আচ্ছা অ্যাডভার্ব সম্পর্কে তো জানি, তারপরে আমরা একটা টেস্টে যাব, আমাদের ক্লাসটা আরো 10 মিনিট এক্সটেন্ড করতে হবে। ওকে, আমরা একটা অ্যাডভার্ব সম্পর্কে জানি, তাহলে আমাদের আজকে টপিকগুলো আমরা কমপ্লিট করতে পারবো। অ্যাডভার্ব মানে কি? যে ভার্বকে মডিফাই করে, যে ভার্বকে মডিফাই করে সে হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বে হলো ফ্রেজ আছে, এটা একটু ক্রিটিক্যাল, এই ফ্রেজটা একটু ক্রিটিক্যাল, সবচেয়ে টাফ হইতেছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, গ্যাঞ্জাম বেশি, বাকি এটা খুব বেশি আপনার হয়তো বা ইয়া হবে। আপনার যদি উপরের গুলা জানেন না, তখন আপনার কাছে এই বিষয়টা অনেক সহজ মনে হবে, আর উপরের গুলো না জানলে এটা অনেক কঠিন মনে হবে। ওকে, আচ্ছা, যেমন এখানে দেখেন হি অ্যারাইভড ইন আ হারি, এই যে ইন আ হারি এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার পৌঁছানোটা কেমন ছিল, তার পৌঁছানোটা কেমন ছিল? অনেক দ্রুত বা অনেক তাড়াহুড়া করে সে, বা তাড়াহুড়া দ্রুত আর কি, অনেক দ্রুত সে আসছে। She sings like an angel. Like an angel এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার গানটা আসলে কেমন সেটা ব্যাখ্যা করতে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইউজ করলাম, কেমন? অ্যাঞ্জেলের মতো। ওকে, তারপরে দে মিট অনস আ উইক, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। দ্য ফ্লাওয়ার্স ব্লুম ইন দিস, এগুলো ফ্রেজ। আচ্ছা, এটা এখন কোথায় বসে? এটা গুরুত্বপূর্ণ বিষয়। অ্যাডভার্ব কিন্তু বাক্যের মধ্যে থাকে এবং এটা অনেক রোল প্লে করে। যেমন অ্যাডভার্বস অফ ম্যানার, কাজটা কিভাবে হইছে বা কেমন হইছে, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে চান তখন আপনাকে অ্যাডভার্ব আনাই লাগবে। যেমন স্লোলি, কেয়ারফুলি বা ওয়েল। যেমন ধরেন শি রিড স্লোলি, তার পড়াটা আসলে কেমন? তার পড়াটা ধীরে ধীরে। শি ওপেন দ্য ডোর কেয়ারফুলি, সে দরজাটা খুলছে, যে কাজটা করলো, এই কাজটা সে কিভাবে করছে, কাজটা কেমন হয়েছে, কাজটা সে কেয়ারফুলি করছে, মানে কি দরজাটা সে কেয়ারফুলি খুলছে। এট দ্য পিজা কুইকলি, দ্রুত পিজাটা খেয়ে ফেলছে। অ্যাডভার্বের এই বিষয়টা সম্পর্কে জানলে আপনি অনেক সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবেন। এই জিনিসটা আসলে খুব বেশি আপনার হলো মানে রিডিং আর লিসেনিং এ কাজে লাগে না, অ্যাডভার্বের বিষয়টা কম লাগে। কারণ আপনি তো পড়লেই বুঝতেছেন যে আসলে এখানে অর্থ কি, কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগে রাইটিং এ আর হচ্ছে স্পিকিং। আইএলস স্পিকিং আর রাইটিং এর মধ্যে আপনাকে প্রচুর অ্যাডভার্ব ইউজ করতে হবে, ঠিক আছে? যদি আপনি বাক্য বড় করতে চান, সুন্দর করতে চান, অর্থবহ করতে চান, তখন আপনাকে জানা লাগবে যে অ্যাডভার্ব আসলে কিভাবে ব্যবহৃত, কোন জায়গায় ব্যবহৃত। ওকে, কারা কারা adverb? আচ্ছা দেখেন, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, কাজটা কতবার হয়েছে, এই জন্য আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি ইউজ করি, যেমন অলওয়েজ, অফেন, সামটাইমস, রেয়ারলি, নেভার। এটা একটু জানা লাগবে। হ্যাঁ, এরা সাধারণত মেইন ভার্বের আগে বসে, কিন্তু অক্সিলারি ভার্বের পরে বসে। আই অফেন ভিজিট দ্য পার্ক, শি হ্যাজ রেয়ারলি বিন লেট, এই যে হ্যাজ এর পরে বসছে। দে আর অলওয়েজ অন টাইম, দে আর অলওয়েজ অন টাইম আমরা বলি, কিন্তু আমরা কিন্তু কখনো বলি না দে অলওয়েজ আর অন টাইম। এই বিষয়টা একটু মাথা রাখা লাগবে। এটা কেন মাথা রাখা লাগবে? মানে আপনি যখন ইংরেজি বলতে যাবেন, কথা লিখতে যাবেন, তখন কিন্তু ভুল করলে সমস্যা আছে, হ্যাঁ, নাম্বার কাটা যাবে। এই জিনিস শুধু এই লাইনটা মাথা রাখা লাগবে, যে তারা সাধারণত মেইন ভার্বের আগে বসে, কিন্তু অক্সিলারি ভার্বের পরে বসে। ওকে, আচ্ছা, অ্যাডভার্ব অফ প্লেস আছে, যেমন কাজটা কোথায় হয়েছে সেটা জানানোর জন্য আপনাকে এই ইউজ করতে হবে, হিয়ার, দেয়ার, এনিওয়্যার, এভরিওয়্যার। ওকে, এরপর অ্যাডভার্ব অফ টাইম আছে, কখন হয়েছে কাজটা, সেটা ইউজ করতে গেলে আমরা এই অ্যাডভার্ব টাইম ব্যবহার করি। এই বিষয়গুলা একটু ভালো করে রিডিং করতে হবে, এবং এই বিষয়গুলা কিন্তু আইএলটিএস রাইটিং আর স্পিকিং এ অনেক কাজে লাগবে। হ্যাঁ, আমি আবারও বলতেছি, আপনি যখন আইএলটিএস এ রাইটিং হইলো যাবেন আর হইলো স্পিকিং এ যাবেন, তখন আপনার এই জিনিসটা কিন্তু কাজে লাগবে এবং এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই জন্য খুব ভালো করে অ্যাডভার্বের বিষয়গুলো পড়া লাগে, এবং যতটুক কাজে লাগবে ততটুকুই আমি বইয়ের মধ্যে লিখছি বা রাখার চেষ্টা করছি। এর বেশি দরকার নাই, এর বেশিটা হয়তো আপনার কাজে লাগবে না বা খুব কমে লাগবে। অ্যাডভার্ব চিনবেন কিভাবে? অ্যাডভার্ব চিনা খুব সহজ, বাক্যের শেষে যদি অ্যালওয়াই থাকে তাহলে আমরা অ্যাডভার্ব বুঝি। কিন্তু এর বাইরেও কিছু জিনিস আছে, যেমন ওয়াইজ, তারপর হচ্ছে ওয়ার্ড। এই তিনটাই হচ্ছে অ্যাডভার্বের
সাফিক্স, এই তিনটা যদি বাক্যের শেষে থাকে, তাহলে এই শব্দের শেষে থাকে, তাহলে আমরা সেটাকে অ্যাডভার্ব হিসেবে কাউন্ট করতে পারি। যেমন কুইকলি, সফটলি, হ্যাপিলি, তারপরে ক্লক ওয়াইজ, হ্যাঁ, লেন্থ ওয়াইজ, সাইড ওয়াইজ, এটা কিন্তু আসবে, ফরওয়ার্ড, হোমওয়ার্ড, স্কাইওয়ার্ড। ওকে, আর প্রিফিক্স হলে কি, শেষে আপনার থাকবে ওভার, যেমন এখানে আছে ওভারলি, ওভার মাচ। প্রিফিক্স মানে আগে যেটা থাকবে, আগে ওভার, তারপর হলো আন্ডার, আউট, তারপর এ যদি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এ আর বি, এই দুইটা হইলে কিন্তু অ্যাডভার্ব হয়। হ্যাঁ, এ ফার, এ সাইড, এ লাভ, এটা কিন্তু অ্যাডভার্ব। তারপর হচ্ছে বিফোর, হ্যাঁ, বিলো, বেনিথ, তারপরে যে আনইউজুয়ালি, আনএক্সপেক্টেড, আনডাউট। ওকে, এই বিষয়গুলো একটু রিডিং পড়তে হবে। আবার কিছু কিছু জায়গায় অ্যালয় যুক্ত করলে কিন্তু অ্যাডভার্ব হয় না, যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি মানে কিন্তু অ্যাডভার্ব না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ, লাভলি এটা একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু অ্যাডভার্ব না, এই বিষয়টা একটু মাথা রাখা লাগবে। ওকে, তার মানে এইখানে যা আছে একটু পড়ার পরে আপনারা অ্যাডভার্ব নিয়ে কোনো কিছু করা লাগবে না বা টেনশন করতে হবে না, আইএলটিএস পরীক্ষার জন্য এনাফ। ওকে, এখন আমরা একটু এখান থেকে অ্যাডভার্ব আইডেন্টিফাই করি। বলেন তো এই লাইনের মধ্যে অ্যাডভার্ব কোনটা? ব্রাইটলি আর হচ্ছে কুক ওয়াইজ, ইউজুয়ালি, কোথায়? অন এ ব্রাইটলি, ইউজুয়ালি, ইউজুয়ালি, তাই না? ক্লকওয়াইজ, ইয়েস, অ্যারাউন্ড, এটা অ্যাডভার্ব। আচ্ছা, এরপরে দ্য টাউনস হিস্ট্রি ওয়াজ আনবিলিভেবলি ফ্যাসিনেটিং উইথ স্টোরিজ এন্ড ডেটেড ব্যাকওয়ার্ড সেঞ্চুরিজ, এখানে কোনটা অ্যাডভার্ব? আনবিলিভেবলি ব্যাকওয়ার্ড, তাই না? ওকে, আশা করি আমরা অ্যাডভার্ব চিনতে পারবো। ঠিক আছে, এখন আমরা একটা এক্সেস করবো, একটা, সর্বোচ্চ একটা। ডাইরেক্ট আইএলটিএস এর যে কোশ্চেন আসে, আইএলটিএস এর প্রশ্ন, সেই প্রশ্নে আপনি সরাসরি কিভাবে এতক্ষণ যা শিখলাম সেটা অ্যাপ্লাই করবেন সরাসরি। আচ্ছা, আমি এখানে ইয়া করি নাই, ডাইরেক্ট আইএলটিএস এর কোশ্চেনটা দেই না, আমি একটু সহজ কোশ্চেন দিচ্ছি। যেমন মনে করেন এটা হলো একটা প্যাসেজ, আপনার প্যাসেজের সাপেক্ষে থাকবে কোশ্চেন, এরকম শূন্যস্থান পূরণ থাকবে। বুঝছেন, এইখানে আমি লিখে দিছি, যেহেতু এই বইটা ইংরেজিতে দুর্বলদের টার্গেট করে বা ওই লেভেলটা ধরে লেখা। যেমন রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর বিকামিং ড্যাশ ভাইটাল ইন দ্য ফাইট এগেইনস্ট ক্লাইমেট চেঞ্জ। এখানে কিন্তু শূন্যস্থানে কি বসবে? অ্যাডভার্ব বসবে। সেই অ্যাডভার্বটা কোনটা বলেন তো? এখানে অ্যাডভার্ব কোনটা যেটা এখানে বসবে? রিনিউয়েবল এনার্জি সোর্সেস আর বিকামিং ড্যাশ ভাইটাল ইন দ্য ফাইট Increasingly. ইনক্রিজিংলি, তাই না? সো আমরা যদি বুঝতে পারি এই জায়গার মধ্যে একটা অ্যাডভার্ব বসবে, এতটুকু যদি আমরা ধরতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে দেখেই বলতে পারবো এখানে অ্যান্সার হবে ইনক্রিজিং। বুঝতে পারছি? আইএলটিএস পরীক্ষায় এইভাবেই আসলে প্রস্তুতি নিলে আপনি খুব দ্রুত পরীক্ষায় ভালো করবেন। এবারে দেখেন সোলার এন্ড উইন্ড পাওয়ার হ্যাভ সিন অ্যাডভান্সমেন্ট। এখানে মনে করেন কি হবে, যেহেতু এটা নাউন, তাই না? অ্যাডভান্সমেন্টস নাউন না, এটা কি নাউন? আপনারা জানেন নাউন, নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ। যখন Adverb বসে। অ্যাডজেক্টিভ বসে, যখন আপনি এই শূন্যস্থান পূরণ দেখে বুঝে ফেলবেন যে আচ্ছা এই জায়গায় অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, তখন কি হবে? দেখেন এই যে সোলার এন্ড উইন্ড পাওয়ার পার্টিকুলার হ্যাভ সিন সিগনিফিক্যান্ট অ্যাডভান্সমেন্ট, তখন আপনি ডাইরেক্ট, তখন আপনার চোখ যাবে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে সিগনিফিক্যান্ট। আমরা কি বুঝতে পারছি? তারপরে দিস টেকনোলজিস ড্যাশ গ্রিন হাউস গ্যাস ইমিশন, এখানে কি নাই বাক্যের মধ্যে বলেন তো? বাক্যের মধ্যে কোন জিনিসটা নাই? ভার্ব নাই, ভার্ব নাই। তাহলে এখন আপনি ডাইরেক্ট চলে আসেন, দিস টেকনোলজিস নট অনলি রিডিউস গ্রিন হাউস গ্যাস, আপনি কি হবে এখানে অ্যান্সার? রিডিউস, তাই না? The initial dash required for this system is substantial. এই যে ইনিশিয়াল, এটা হলো একটা অ্যাডজেক্টিভ, এখানে আছে রিকোয়ার্ড মানে ভার্ব, তাহলে এখানে এই শূন্যস্থান পূরণে কি বসবে? সাবজেক্ট হিসেবে নাউন, তাই না? কি বসবে? নাউন। Noun. আপনি যখনই বুঝে ফেলবেন যে এখানে একটা নাউন বসবে, আপনি জাস্ট প্যাসেজের লাইন পড়লে বুঝবেন এখানে নাউন কোনটা? ইনভেস্টমেন্ট, তাই না? ইয়েস স্যার। এইভাবে যদি আপনি আইএলটিএস এর প্রস্তুতি নেন, তাহলেই আপনি দ্রুত সহজে আপনি কিন্তু একটা কার্যকরী প্রস্তুতি নিতে পারবেন। এই যে আজকে আপনাদেরকে আমি
মানে গ্রামার সম্পর্কে যে বিষয়গুলো দেখাইলাম, আপনার কাছে এখন কি মনে হচ্ছে যে আইএলটিএস প্রস্তুতি নিলে এক্স্যাক্টলি গ্রামার কিভাবে পড়া উচিত আর কোনগুলো পড়া উচিত, এটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার। কিছুটা ধরতে পারছি, কিন্তু কিছু কিছু আইএলটিএস এর ইয়ার মধ্যে এমন মিনিং থাকে, মিনিংটাও এক হয় না, মিনিংটা মিলে না প্যাসেজের সাথে এবং কোশ্চেনের সাথে। আচ্ছা, এখন এখন বিষয় হলো যে আপনি একটু এভাবে বেসিক থেকে প্রস্তুত প্রি আইএলটিএস এর যে বিষয় সেটা, ঠিক আছে? তো এরপরে যখন আপনার এভাবে আপনার পার্টস অফ স্পিচ শিখলেন, বেসিক ক্লিয়ার হইলো, তারপরে যখন আপনি আইএলটিএস এর কোশ্চেন সলভ করতে যাবেন, তখন কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রসেস আছে, অনেক মানে এটার জন্য একটা চমৎকার আলাদা একটা মডিউল আছে। হ্যাঁ, আমাদের একটা বই আছে বাংলায় আইএলটিএস রিডিং এর ফুল কোর্স, আমি জাস্ট একটু দেখাইতেছি। লাল কালারের বই আমার হাতের কাছেই আছে। এই বইটার মধ্যে রিডিং সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন আছে, মানে যা দরকার সবকিছু আছে, একদম টু দা পয়েন্টে। আশা করা যায় যখন আমরা রিডিং এর ক্লাস নিব, তখন আপনার কাছে সব প্রশ্নের অ্যান্সার আপনি কারেক্ট করতে পারবেন এবং ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকালকে আমাদের দেখা হবে গ্রামার ফর আইএলটিএস এর দ্বিতীয় লেকচার, টেন্স, কানেক্টরস, প্রিপোজিশন আর টেন্স, এই তিনটা জিনিস নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামীকালকে ঠিক 9টা বাজে আমরা ক্লাসে আসবো। সো আজকে আমরা যারা ছিলাম তারা হচ্ছে ক্লাসটা কেমন লাগছে এ ব্যাপারে আমরা একটা ফিডব্যাক নিব। আমরা একটু ফিডব্যাক নিই যে আপনাদের আসলে দুইটা বিষয় নিবে, একটা হলো যে আপনারা কি পড়াটা বুঝছেন কিনা। যারা এতক্ষণ পর্যন্ত আছেন আমি মনে করি তারাই সবচেয়ে বেশি অ্যাটেন্টিভ স্টুডেন্ট। জাস্ট আমার জানার বিষয় হইলো যে আপনারা ক্লাসের পড়া আপনারা কি বুঝতে পারতেছেন কিনা যে এক্স্যাক্টলি আইএলটিএস এর জন্য গ্রামার পড়লে এইভাবেই পড়া উচিত। ওভারঅল আপনাদের পারসেপশন কি? জি, আমার ভালো লেগেছে পড়ার স্টাইলটা আর টেকনিকটা। জি স্যার, ভালো ছিল ওভারঅল জিনিসটা। তো এই যদি আপনারা মানে হচ্ছে গ্রামার নিয়ে কাজ করতে চান বা গ্রামারের বিষয়ে পড়াশোনা করতে চান, তাহলে আপনি মাথায় রাখেন যে আপনাকে এই অ্যাঙ্গেলে পড়তে হবে। বুঝতে পারছি? তো আপনাদের যারা মানে হচ্ছে আপনাদের কাছে যারা কখনো পরামর্শ চাইতে আসবে, তাদেরকে আপনারা এভাবে বুঝিয়ে বলবেন যে গ্রামার আসলে মানে আন্দারকুন্দি একদম ওই সাগরের মধ্যে ডুবে যাওয়ার কোনো জিনিস না, আইএলটিএস এর জন্য যতটুকু পড়ার বিষয় হলো। ওকে, আচ্ছা, তাহলে আগামীকালকে দেখা হচ্ছে ইনশাআল্লাহ ঠিক রাত 9টা বাজে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ক্লাসের রেকর্ড আমার হাতে মানে প্রসেস হওয়ার পরে আসার সাথে সাথেই আমি আপলোড করে দিব আমাদের ইউটিউবে, এবং হইলো ড্রাইভ এর লিংক দিয়ে দিব আপনাদেরকে গ্রুপের মধ্যে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।